নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। সাধারণত আমরা বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে অনুষ্ঠান শুরু করি, কিন্তু এবার ব্যতিক্রমী ঘটনা হিসেবে দুজন অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। একজন সুবোধ সরকার, অন্যজন অরিন্দম শীল। তাদের ধন্যবাদ বিশেষ করে, তার কারণ তাদের প্রেস কনফারেন্সের পর এই প্রথম তারা কোনো টেলিভিশন চ্যানেলের স্টুডিওতে এলেন। ব্যক্তি কখনো আলোচনার বিষয় হতে পারে না, কিন্তু ব্যতিক্রমী ঘটনা তখন হয় যখন ব্যক্তি, তার অবস্থান বদল, এগুলো কোনো বৃহত্তর সামাজিক বা রাজনৈতিক প্রশ্ন, তাৎপর্য নিয়ে আসে। এখন এই মুহূর্তে বোধহয় সেই ধরনের একটা ঘটনা আমরা ছুঁয়ে দেখার চেষ্টা করব। আমার সঙ্গে অন্য অতিথিরা আছেন। আমার একদিকে আছেন ব্রাত্য বসু, কারুরই আলাদা করে পরিচয় দেওয়ার কিছুই নেই। আছেন দেবেশ চট্টোপাধ্যায়। আমার অন্যদিকে আছেন অরুণা বোঘোষ, আছেন বাদশা মৈত্র, আছেন বোলান গঙ্গোপাধ্যায়, আছেন তিলোত্তমা মজুমদার, আছেন সুমন মুখোপাধ্যায়। আমি ব্রাত্যকে দিয়ে শুরু করব। নাট্যকার যদি প্রথম অতিথি হন তাহলে নাটকীয়ভাবে প্রশ্ন শুরু করা যায়। ব্রাত্য, এই দেখো একটা মুদ্রা। নাট্যকার সব থেকে ভালো জানেন যে মুদ্রার তো দুটো পিঠ থাকে। একটা পিঠ আমায় বলছে যে ব্রাত্য বসু বলে আসলে কেউ নেই, যিনি আছেন তিনি ব্রাত্য রায়। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসে মুকুল রায় রাজনৈতিকভাবে যেটা করছেন, সংস্কৃতি জগতে একমাত্র ব্রাত্য বসু সেটা করে দেখালেন। অর্থাৎ বিরোধীদের তৃণমূলের দিকে, তৃণমূলের কাছে, তৃণমূলের পাশে নিয়ে আসার কাজটা, এটা বলছে একটা পিঠ। আরেকটা পিঠ আমায় বলছে যে বালুরঘাটে তৃণমূল কংগ্রেস প্রার্থীর অর্পিতার এত বড় ক্ষতি বামফ্রন্ট প্রার্থী যিনি দাঁড়িয়েছেন আরএসপির বিমল সরকারও করতে পারতেন না। ঠিক যেমন সুবোধ সরকার বা অরিন্দম শীল 2011-এ বামফ্রন্টের কোনো সুবিধে করতে পারেননি তাদের সরব উপস্থিতি সত্ত্বেও, ভোটের ক্ষেত্রেও অর্পিতার খুব একটা সুবিধা হবে না। দ্বিতীয় পিঠটা বলছি। বেশ, দ্বিতীয় পিঠটা তাই বলছি। তাই বললে তো? না, আমি প্রথমে বলি যে দুটো বিষয়ে তুমি আমায় প্রথম প্রশ্ন করেছো। এক নম্বর কথা হচ্ছে যে আমি দীর্ঘদিন এই ধরনের কোনো টক শোয়ে আমি অংশগ্রহণ করিনি। দীর্ঘদিন পরে আমি এসেছি, ফলে শুরুতে একটা আড়ষ্টতা থাকতে পারে। এবং আমার মনে আছে এই অনুষ্ঠানে সন্ধ্যের পর সন্ধ্যে বসার অভিজ্ঞতা, এইখানে একটা তার যে উত্তাপ, সেটা নেওয়ার অভিজ্ঞতা, সেইটা আবার দীর্ঘদিন পর যেমন নিতে এসেছি তোমার সঙ্গে এবং আরো অন্যান্য অতিথিদের সঙ্গে খানিকটা সময় কাটাবো বলে। দ্বিতীয়ত আরেকটা কারণ আছে, গত পরশুদিন যে আমাদের যে প্রেস কনফারেন্সটি হয়, সেই প্রেস কনফারেন্সটা হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমের যে চর্চার যে কেন্দ্র আমি দেখি দুদিন ধরে, আমি অনেকগুলোই খুঁটিয়ে লক্ষ্য করেছি। সেখানে না, কেন্দ্রে তো তুমি সে রেভলিউশন বলি বা বিপ্লব বলি বা অভ্যুত্থান বলি, কেন্দ্রে ব্রাত্য বসু, তাহলে তো হতো যে ওই জার্সি বদল কিন্তু দুজনের নামে হয়েছে, মানে ওরাই আসলে আলোচনার কেন্দ্র। সেই এই অরিন্দম শীল এবং সুবোধ সরকার আমাদের দুই বন্ধু। এবার মনে হলো যে ওদের যেভাবে ওদের নিয়ে আলোচনা হচ্ছে, আক্রমণ হচ্ছে স্থান বিশেষে, যেহেতু এইটা তুমি বলছো যে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি ওদের ঘটনাচক্রে আমি ওদের ফোন করি, আমি বলেছিলাম আসতে, ফলে আমার একটা নৈতিক দায়িত্ব আছে, সেই জায়গা থেকে আসি আমি। এটা তো প্রথম যে তোমার প্রশ্নের উত্তরে এবার বলি যে আমার ইচ্ছা আছে আরো অন্যরা অনেকে অনেক কথা বলবেন, সেই পরিপ্রেক্ষিতে আরো কিছু কথা বলবো। আমি প্রাথমিকভাবে তোমার প্রশ্নের দুটো উত্তর আমি দিই। আমার প্রথমটার ক্ষেত্রে আমি বলছি যে ওটা কেন ব্রাত্য বসু তো হতে পারেন, কেন? না সফল ব্রাত্য বসু, না রায় না। আমাকে একজন বন্ধু তুলনা করে বললো যে সত্তরে গজু বসুর মতো লাগছে বা জীবন পল্টুর মতো লাগছে, হ্যাঁ, যে প্লেয়ার ক্যাচার ছিল, হ্যাঁ, তো ফলে ওখানে বসেই থাকতে পারে, সেটা না, বা রায়ও হতে পারে। তো বিষয়টা হচ্ছে যে আমার মনে হয়েছে যে কিছু মানুষকে আমি বলবো, হ্যাঁ, যাদের সঙ্গে আমার বন্ধুত্ব আছে, সম্পর্ক আছে, আমরা সবাই মিলেই বলেছি, দেবেশও বলেছে যে একটা অর্পিতা সমর্থনের প্রেস কনফারেন্স হচ্ছে, তার মধ্যে কিন্তু ঘটনাচক্রে অরিন্দম এবং সুবোধ দা এদের নিয়ে বেশি আলোচনা হচ্ছে। কেননা আরো অনেকে আছেন সেদিন কিন্তু এসেছিলেন যারা বাম মনোভাবাপন্ন, হ্যাঁ, কিন্তু ওদের নিয়েই বেশি চর্চা হচ্ছে। কেননা ওরা একটা সময় হয়তোবা যে বাম, আমি আমার কারণটাই বলে দিই একেবারে, যে অন্য যারা ছিলেন তারা হয়তো বামপন্থী সমর্থক হতে পারেন, কখনো কথা বলে থাকতে পারে, কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই উত্তর সময়টাতেও, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময়টাতেও অরিন্দম বা সুবোধদা যেভাবে ঝাঁপিয়ে বামফ্রন্টের সপক্ষে বলেছেন এবং সরব ছিলেন আগাগোড়া, মানে কোথাও নিজের বক্তব্য আচ্ছা আজ বলবো না এটা করেননি, সেই জন্য অবভিয়াসলি এই দুজনকে এইভাবে আমার ধারণা যে সংবাদ মাধ্যমের, একদম। আমি দ্বিতীয় প্রশ্নটায় আসি
ব্রাত্য, যে যে সত্যি সত্যি মানে আমি বলছি যে উইথ আ সিরিয়াস নোট, যে একটা পরিবর্তন হলে, এই ধরনের রাজনৈতিক পরিবর্তন হলে সেটা রাধারানী আরই তাপসী মালিকদের জন্য হয়, মমতা বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম, মুকুল রায়, মদন মিত্র, অরূপ বিশ্বাসদের জন্য হয়, নাকি তোমাদের পরিবর্তন চাই হোর্ডিংয়ের মুখগুলোর জন্য হয়? কতটা গুরুত্বপূর্ণ সমাজের কৃতি মানুষদের রাজনৈতিক অবস্থান নেওয়াটা একজন ভোটার যখন ইভিএমে আঙুল ছোঁয়াচ্ছেন তার পক্ষে? আমি এটা উত্তর সঠিক জানি না। এটা আমি বলতে পারি যে রাজনৈতিক পরিবর্তন রাজনৈতিক ব্যক্তিত্বের কারণেই হয়। রাজনৈতিক পরিবর্তন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই হয়েছে, কিন্তু সেখানে একটা এই সিভিল আন্দোলনের নিশ্চয়ই একটা বড় ভূমিকা ছিল। এবার সিভিল আন্দোলনের কোনো মানুষ বলতে পারেন যে আমি এটাকে আমার আন্দোলন করাটাই আমার কাজ, সরকার পরিবর্তন করাটা আমার কাজ নয়, বা সরকারের ভালো মন্দ নেওয়াটা আমার কাজ নয়, কিন্তু সরকার পরিবর্তিত হয় একটা আন্দোলনের মধ্যে দিয়ে হয়। সেখানে কে কতটা স্টেক নিচ্ছে, কে কতটা দায়িত্ব নিচ্ছে বা নিচ্ছে না, সেটা সে ব্যক্তির উপর নির্ভর করছে। কোনো একজন ব্যক্তির মনে হতে পারে যে আমি আন্দোলনে একটা স্তর অব্দি গেলাম, স্তর অব্দি গিয়ে আমার মনে হচ্ছে যে পালাবদল হতে পারে, আমি ওই অব্দিকে আমি নিজেকে হল্ট করলাম, আমি নিজেকে বললাম যে না আর এগোবো না। আবার কারোর তার সেই না এগোনোর অধিকার আছে। আবার কেউ যদি মনে করেন যে আমি আরেকটু এগোবো, তারও সেই অধিকার আছে, দুটোই সংবিধান সম্মত। তাহলে একটা ওই হল্টকে যদি গুরুত্বপূর্ণ বলে ধরা হয় সামাজিকভাবে, তাহলে কারোর এগোনোটাকেও আমি ততোধিক গুরুত্ব দিয়ে আমি দেখতে আমি ফাইন। এবং এই অনুষ্ঠানে সেই গুরুত্ব দেওয়া হবে। আমার আজকে 10 জন অতিথি, সুতরাং সবার খুব সংক্ষেপ বক্তব্য আমি চাইছি। তার আগে ব্রাত্যর কাছে আমার শেষ এবং ছোট্ট প্রশ্ন থাকবে। অরিন্দম শীল এবং সুবোধ সরকার, তারা তখন বিরোধী দলনেত্রী, পরবর্তীকালে রেলমন্ত্রী, এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাদের তৎকালীন যে মত ছিল, সেই মত তারা পাল্টেছেন কিনা আমরা এই অনুষ্ঠানেই জেনে নেব। একটু দ্রুত একবার দেখে নিই ঠিক কি বলতেন তারা। কোটি কোটি টাকা আপনাদের একজন সাংসদ নিজের চেয়ারে বসে ঘুষ চেয়ে বেড়াচ্ছেন সারা ভারতবর্ষে। আপনাকে দেখে বোঝা যায় ভারতবর্ষে সত্যমেব জয়তে কথাটা লেখা আছে, এটা আমাদের আইটি। সেখানে অশোক স্তম্ভ আছে, সত্যমেব জয়তে আছে। সারা ভারতবর্ষে এতগুলো পার্টি আছে, কোনো পার্টিতে সেই পার্টির সততার প্রতীক তার দলের চিহ্ন নয়, তার দলের নেত্রী বা নেতা, এটা একমাত্র হচ্ছে তৃণমূল। যে আমি সততার প্রতীক, আমি যদি সৎ হই, আমার আশেপাশের আরও যে হাজার হাজার মানুষ যাদের সাথে আমার ইন্টারাকশন, তারা অটোমেটিক্যালি বুঝবে আমি সৎ। আমাকে বলতে হবে না, জাহির করতে হবে না, এই শোনো আমি সৎ, এই শোনো আমি সৎ। আমার পায়ে হাওয়াই চটিটা পরে দেখাতে হবে না যে আমি সৎ। এই যে ঘটনাটা ঘটলো, এটা আমার মনে হয় যে সবার আগে আমি বলবো যে এটার সবার আগে প্রতিবাদ করা উচিত ছিল আমাদের মুখ্যমন্ত্রী, তিনি তো মহিলা। আমি অনুরোধ করব মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি রাস্তায় নামুন। আজকে বর্ধমানে মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বললেন, তাতে আমার মুখ নিচু হয়ে আসছে। ব্রাত্য, একদম সরাসরি রাজনীতির প্রশ্ন, ওনাদের কাছে তো অবশ্যই আসবো এর পরবর্তী অংশে। সেটা হচ্ছে রাজনৈতিক নেতা ব্রাত্য বসু বা তৃণমূল প্রার্থী অর্পিতার ঘোষ যখন প্রচারে যাবেন, এবং সুবোধদা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি প্রচারেও যাবেন, অরিন্দমের মত আমি জানি না, তো সেইটা তৃণমূলের পক্ষে, অর্পিতার পক্ষে প্রার্থী হিসেবে তার নেত্রী সম্পর্কে, তোমার পক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে, তোমার দলনেত্রী সম্পর্কে এই মন্তব্যগুলো কতটা অস্বস্তির সৃষ্টি করে? এই মন্তব্যগুলো তুমি একটা দেখালে বোধ একটা এপ্রিল মাস 2011, একটা একদম কামদুনির পরে, আর একটা দেখালে, তাই তো বলছি, একটা এপ্রিল মাস 2011, একটা সরকার বদল হওয়ার আগে, আর একটা কামদুনি ঘটনার মনে হলো দেখে যে পরে। তো এইগুলো ওরা বলেছেন। এবার দেখা যাক যে ওরা কি বলেছেন, ওরা তখন কি বলেছেন আর এখন কি বলবেন, সেটা তো ওরাই বলতে পারবেন ভালো। সেটা তো সেই দায় ওদের। আমি খালি এটুকু বলতে পারি যে এই রকম বদল, মন্তব্যের বদল, আমি বহু রাজনীতিবিদের ক্ষেত্রে সত্য। সেই যদি রেকর্ড তার মানে কৃতি মানুষরা, বিদ্বজনরা, তারা রাজনীতিবিদই, মানে ওনারা বদল করছে। রামবিলাস পাসওয়ানকে আমরা দেখেছি 2002-এ বিজেপির জন্য মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে, সরকার ছেড়ে বেরিয়ে দিতে, আবার দাঙ্গার পরে, আবার এখন আমরা দেখছি বিজেপি। আমি যে মুহূর্তে রাস্তায় নামলাম, আমি যে মুহূর্তে আমার থিয়েটারের মধ্যে দিয়ে বা গানের মধ্যে দিয়ে বা চিত্রকলার মধ্যে দিয়ে বা অভিনয়ের মধ্যে দিয়ে বা লেখালেখির মধ্যে দিয়ে, আমি সে কথাটা আমার কথা না বলে আমি রাস্তায় নামি এবং আমি একটা পাবলিক ডোমেনে এসে এরকম গণমাধ্যমের সামনে বসি, আমি মানি বা না মানি, আমি রাজনৈতিক অ্যাক্টিভিশনের মধ্যেই ঢুকি। আমি এটা বরাবর বলেছি, আমি আসলে পক্ষ নিই,
এবং সেই পক্ষটা আমাকে নিতে হয়। আমি এখানে দাঁড়িয়ে আমি বলবো আমি আসলে এখানে একজন সিভিল মানুষ, আমি আসলে একজন চিত্রকর, আমি একজন কবি, আমি একজন গায়ক, এবং আমার আসলে আমি এখানে রাজনীতি নিয়ে কথা বলতে এসেছি, আসলে কেবলমাত্র মতামত দিচ্ছি। হ্যাঁ, এটা আমার মনে হয় যে নিজের সঙ্গে এক ধরনের ফাইন, আমি এদিকে আসবো। অরুণাবদা, যে রাজনীতি তো এটা পরিষ্কার মানছে যে রাজনীতি নিয়ে কথা বললে আমি শিল্পকলা জগতের লোক, আমি শিল্পী, এই আবরণ তো থাকে না। রাজনীতিবিদদের মতোই তার অবস্থান বদল হতে পারে। আমি একটু ওই আবার গোড়া থেকে বলি, সবাই শিল্পী সাহিত্যিক বসে, আমি একটু রডম্যান আউট আর কি, উকিল। আসলে ওই ইউজিন আইনস্কো, আপনি এখানে রাজনীতিবিদ, আমিও রাজনীতি। না বলছি, তুমি বেসিক্যালি নেতা, আমি বললাম উকিল বেসিক্যালি। তো যে সে ইউজিন আইনস্কোর কালকেও গল্পটা আমি বলেছি যে তিনি পোলিশ নোবেল প্রাইজ পেয়েছিলেন, রোমানিয়ানকে না পোলিশ, রোমানিয়ান হ্যাঁ ফ্রেঞ্চে লিখতেন। তো উনি বললেন যে একটা গল্পটা ছোট্ট গল্প, যে দুই বন্ধু বসে আছে, আমি শর্টে বলছি, নাটকটা তো বিশাল বড়, বেশ খুব বড় না, বসে আছে ওভার এ ড্রিঙ্কস, রাস্তা দিয়ে দেখে সব গন্ডার চলেছে, একটা সুন্দর গন্ডার, দুর্ধর্ষ দেখতে সব। তো একজন বোকা বন্ধু আর একজন চালাক বন্ধু। তো চালাক বন্ধু বললো বোকা বন্ধু বললো কি ব্যাপার, সব গন্ডার হয়ে যাচ্ছে? গন্ডার কেন? বললো মানুষ সব গন্ডার হয়ে যাচ্ছে। গন্ডার হওয়ার সুবিধা হলো চিন্তা লাগে না, হার্ডে থাকো, মানে গ্রুপে থাকো সবার মধ্যে। এই যে মানুষের মনে যে চিন্তা থেকে যে ইরিটেশন হয়, যে প্রতিবাদ হয়, সেইটা থাকবে না তোমার। তুমি যা করবে নিজের লক্ষ্যে স্থিরটা কি, যে কোনো দিকে দেখেন না, আপনা হাত জগন্নাথ, আর কিছু না। তো এইটা বলতে বলতে হঠাৎ দেখে যে বোকা লোকটির তার বান্ধবী এসে, সেও গন্ডার হয়ে গেছে। সে বলছে কি ব্যাপার, তুমি গন্ডার হয়ে গেলে? বলো গন্ডার হয়েছে এই কারণে যে এইটাই সমাজে সবচেয়ে সহজ উপায়, স্টেটের কোনো ঝামেলা নেই, সবাই একসঙ্গে আছি, যা উপর বলবে তাই, মানে একদিকে এক বজ্ঞা। তো করতে করতে দেখা গেল ওর বন্ধুটা, যে চালাক বন্ধু, সেও বললো ভাই গন্ডার হওয়াটাই শ্রেয় ওই সমাজে থাকা, যে সব মিলে একসঙ্গে থাকা যায়। তো বোকা লোকটি বললো না, আমি মানুষ হয়েই থাকতে চাই। এখানে যেটা হয়েছে যে যখন রিজিম আসে, আমি ৭২ থেকে ৭৭ দেখেছি সিপিএম কেউ লোকই ছিল না, সিপিএম এর লোকই ছিল না, সবাই তখন কংগ্রেস, ইন্দিরা গান্ধী যুগ যুগ জিও, সিদ্ধার্থ রায় যুগ যুগ জিও। ৭৮ সালে যখন পাল্টি হলো, সমস্ত এলাকা লাল হয়ে গেল। ৭৭-এ আর ৭৭-এ তারপরে ৭৮-এ যখন হলো, সিদ্ধার্থ রায় চলে গেলেন, টোটালটা লাল হয়ে গেল, সবাই দেখি লাল। এবং তুমি দেখবে সিপিএম এর বেশিরভাগ মেম্বার হলো ওই সময় রিক্রুটেড, সবাই লাল। তো এখন আমি আশ্চর্য হই না যে হঠাৎ সবাই যদি তৃণমূল হয়ে যায়। আমি ওই আইনস্কোর গল্পটা আমি ভেবে দেখছি। তবে যেটা শকিং হয় কি জানো তো, আমরা সমস্ত সমাজে একটা বিশ্বাসের উপর বেঁচে থাকি, স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস, বন্ধুর মধ্যে বিশ্বাস, এই বিশ্বাসটা ভেঙে যাচ্ছে, যেমন উকিলের কাছে মক্কেল যখন যায়, জানে আমি এর কাছেই ছেড়েছি, আমি উকিল আছি, মক্কেলের জন্য করব, মক্কেল যেন আমার, যেমন অনেকে বলে যে কি হলো তোমরা তো ফ্রি প্রফেশনাল, না একদম ফ্রি নয়। কোনো হারলে আমাদের খুব মনে দুঃখ হয়, যতই বড় উকিল হোক যে হোক, একটা হারলে দুঃখ, একটা হারলে মানে অবধারিত জেতাকে হারিয়ে দিল। এই বিশ্বাস, যেমন বিচারপতি কাছে যখন যাই, তখন আমি ধরে নিই এই লোকটা বিশ্বাসে ধাক্কা লাগছে। আমি সুবোধদার কাছে যাব, একজন কবির কাছে যাওয়ার একমাত্র মাধ্যম হতে পারে কবিতা। আমি একটু বলি, এরা কিন্তু আমার খুবই বন্ধু। অরুণাবদার কথা যেটা আমি একটা খালি বাক্য আমি আপনাকে অ্যাড করতে চাই, আপনার কথার সাথে অ্যাড করবো। সেটা হচ্ছে যে ওই আপনি যে উদাহরণটা দিলেন যে রাইনোর পরিবর্তনের জায়গা থেকে, যে একটা সময় আসে যে আপনি বোধহয় এই কথাটা বলতে চাইলেন যে একটা সময় আসে যখন রেজিম বদলায়, তখন সবাই মিলে। আমি রেজিম বদলাবার কথা বলিনি, গতানুগতিক সমাজে ভাসিয়ে দাও নিজেকে, আনন্দে থাকবে। হ্যাঁ, মানে যেমন ব্রাদার কারামাজভে সে লিখেছিল, জিসাস এসেছিল, যীশু খ্রিস্ট এসেছিল প্রতিবাদের প্রতীক হিসেবে, যা করবে প্যাগানিজমের বিরুদ্ধে প্রতিবাদ। আপনি বলছেন বিরোধী থাকার তো অনেক যন্ত্রণা, অনেক যন্ত্রণা। না, আরেকটা যুক্তিটা মাথায় রেখে, এক মিনিট পারতো, যুক্তিটা মাথায় রেখে এগুলো ভয়ানক শক্ত, ভয়ানক, এবং চাপ থাকে তো সমাজে, চাপ থাকে। আমি বলছি যে অন্তত তোমার প্রফেশনটা কেড়ে নেবো আমি, তুমি কদিন লড়বে, প্রফেশনটা কেড়ে নেবো। না, আমি বলছি না, আপনি কি বলছেন বুঝতে পারছি, যে আপনি বলছেন এমন একটা জায়গা তৈরি করা, যে জায়গাটা সবাইকে একই চলতি স্রোতে গা ভাসিয়ে দাও এবং সবাইকে একদিকে নিয়ে এসো।
অন্তত পক্ষে আজকের টক শোটায় এটা অন্তত প্রমাণিত হচ্ছে, যদি আমাদের 5 জন তৃণমূলের আমি পক্ষে বলিনি থাকি, কিন্তু কাউকে। 5 জন আমরা বিপক্ষেও আছি। আমিও সবাই বিপক্ষে, তার মানে সবাই অনেকে আছে। তার মানে সবাই একটা সমাজে চলতে চলতে সবাই গা মেশায় না, না, কখনো না। ভাগ্যিস। আর কিন্তু তার মানে তাহলে 16 তারিখ কনভিকশনও থাকতে পারে। হ্যাঁ। যদি বিরোধিতা এক ধরনের কনভিকশন হয়, হ্যাঁ। পক্ষে যাওয়াটা একটা কনভিকশন হতে তাই পারে। তো হতেই পারে কিন্তু হ্যাঁ। আমি খুব দুর্দিনে একজনের পাশে গিয়ে দাঁড়ালাম, দ্যাটস ওয়ান থিং। আর খুব সুদিনে গিয়ে যাচ্ছি, সেইখানে কিন্তু বিশ্বাস ওইটা থাকে না, সে কনভিকশনটা থাকে না। আচ্ছা ফাইন, এটা একমাত্র ইন্টারনাল কেউই এটা- বলতে পারবেন, আমি আসবো। সুবোধ, আপনার খুব চেনা লাইন, নিঃসন্দেহে আপনার খুব পছন্দের কবিতাই হবে। সামনে ছড়িয়ে থাকা অপশানগুলি হাতছানি দিয়ে শুধু ইশারা পাঠায়, ইয়োর টাইম স্টার্টস, বাটন দাবাও, বলো দাস ক্যাপিটাল কোন দিকে যাব। আমাদের খুব প্রিয় কবি মল্লিকা সেনগুপ্ত, আপনার সহধর্মিণী, তাঁর লেখা। এই বিভ্রান্তিতে সুবোধ সরকার কি কখনো ভুগেছে যে দাস ক্যাপিটাল ঠিক রাস্তাটা দিতে পারছে না, তার জন্য বালুরঘাটে প্রার্থীকে সমর্থন করতে হবে? বালুরঘাট প্রার্থীকে কেন সমর্থন করেছি সেটা মনে হয় ইতিমধ্যে বারবার যেটা বহুবার আমরাও দেখেছি। তোমরা দেখাচ্ছ, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই। না, কিন্তু সেটা নিয়ে সুবোধ আমার একটা ছোট্ট কনফিউশন আছে। ব্যক্তিগত জায়গাটা ছাড়ার যে বলার আমাকে স্পেসটা তুমি যদি দাও খুব সুবিধা হয়। হ্যাঁ, আমি ওইটাতেই অবশ্যই প্রশ্ন। হ্যাঁ, বন্ধুত্বের কারণ, সেটা ছাড়াও অনেকবার বলা হয়েছে, সেটা নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপও শুনেছি, সব হয়েছে। আমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেখানে দাঁড়িয়ে আছি, লোকসভা ভোট, সারা ভারতবর্ষের প্রেক্ষিতটা মাথায় রাখা। আমি মাত্র কয়েকদিন আগে দিল্লি থেকে ফিরেছি। কলকাতায় বসে সেটা বোঝা যায় না। এই মুহূর্তে আমাদের প্রায় প্রত্যেকের মাথার উপর একটা ডেমোক্রেসির খড়গ ঝুলছে। সেই ডেমোক্রেসির খড়গর মানে হচ্ছে সাম্প্রদায়িক শক্তি। আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গে এটা এত বোঝা যায় না, কিন্তু এবার যথেষ্ট বোঝা যাচ্ছে। ব্রিগেডে দেখলাম, আমি আমার পাড়ার মোড়ে সেদিনকে যে পরিমাণে যেসব ছেলে মেয়েদের দেখছি, তাতে তোমরাই যে সমস্ত এস্টিমেট দিয়েছো সাম্প্রদায়িক শক্তির উত্থান হিসেবে প্রায় 12% গিয়ে দাঁড়াতে পারে। আমার মনে হচ্ছে এই ভয়ঙ্কর যে জায়গাটা, যে ভারতবর্ষের একটা আগুনের মধ্যে গিয়ে পড়ছে, প্রতিদিন যেরকম বক্তৃতা শুনছি, আমি বুঝতে পেরেছি। আমার সেই জায়গায় মনে হয়েছে যে এই মুহূর্তে সাম্প্রদায়িক শক্তি মোকাবিলা করতে পারবে তৃণমূল। ফাইন, একমাত্র এটা মোকাবিলা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সেলেন্ট। তাহলে না, তাহলে সুবোধদা একটা বালুরঘাট কেন, একজন অর্পিতা ঘোষ কেন? তাহলে তো 42টা আসনে গিয়ে আপনার প্রচার করা উচিত তৃণমূলের সপক্ষে। আসনে প্রচার করা আমার পক্ষে সম্ভব। তাহলে একজন প্রার্থীকে বাছলেন কেন? হ্যাঁ, সেটা অবশ্যই বন্ধুত্বের কারণ, এবং অবশ্যই এইখানে আমার সংস্কৃতির জগতে আপনি বলছিলেন না যে অনেকবার আমরা দেখি যে আমার কনফিউশনটা কোথায়, আমি খুব অন্তরঙ্গভাবে আপনাকে বলি। সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে আপনার অত্যন্ত দুঃসময় মল্লিকাজি যখন চলে গেলেন, অর্পিতা পাশে দাঁড়িয়েছে। ফাইন, আমি বলছি সেখানে খুব স্বাভাবিকভাবে আপনার কৃতজ্ঞতাবশত আপনার ভোটটা পড়তো অর্পিতার দিকে, যদি আপনি বালুরঘাটের ভোটার হতেন, আপনি নন। কিন্তু সেখানে আপনি মানুষের কাছে আবেদন জানাচ্ছেন অর্পিতাকে জয়যুক্ত করার। এটা তো একটা রাজনৈতিক আহ্বান, অর্থাৎ আপনি বামফ্রন্টের প্রার্থীকে, বিজেপির প্রার্থীকে, কংগ্রেসের প্রার্থীকে হারানোর একই সঙ্গে আহ্বান জানাচ্ছেন। এটা খুব স্বাভাবিকভাবেই একজনকে জয়ী করার। তো সেখানে তো আর ব্যক্তিগত ব্যাপারটা থাকছে না, সেখানে তো একটা জনস্বার্থ। ঠিক আছে, থাকছে না, সেটা পরিষ্কার করে সেটা তো আমি বলতে চাই যে এখানে এই অবস্থা, এই যে সিচুয়েশনাল কম্পালশন একটা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, আমার মনে হয় এই অবস্থাটা আগে কখনো আসেনি। আমি প্রসঙ্গ, তুমি যেহেতু আমাদের কবিতার প্রসঙ্গ তুললেন, আমি 2000 গুজরাট কার্নেজের পর রাস্তায় নেমেছি, একটা গোটা পুরো বই লিখেছি, কবিতা। সেখানে ফিরোজা লিখেছি, কাল্লু লিখেছি, সংবিধান লিখেছি, সবরমতী এক্সপ্রেস লিখেছি। এরকম সবকটা বই নিয়ে এখানে তিলোত্তমা বসে আছেন, আনন্দ পাবলিশার্স থেকে বইটি প্রকাশিত। আমি বইটি আমার কাছে ছিল না, আমি নিয়ে আসতে পারলে খুব খুশি হতাম, দেখাতাম। আমার কথা হলো, আমার ওই জায়গাটা ওইখান থেকে তারপর সম্ভবত গুজরাট কার্নেজের পর ওই মোবাইল হাতে ধরে ধরে খুঁজে বের করা, এবং যে ভয়ঙ্কর রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছিল
তার বিরুদ্ধেই তো লিখেছিলাম। তো আজকে আমার মনে হচ্ছে এখন যে এই মুহূর্তে যে সিচুয়েশনাল কম্পালশন, এখন কেন এইখানেই আমার সুবোধদা প্রশ্ন, সেটা হচ্ছে এই রাজ্যে বিজেপি কর সেবার সঙ্গে কি বলছেন? 11% 91 সালে 11% ভোট পেয়েছিল এই রাজ্যে বিজেপি। গোটা এই রাজ্য থেকেও ট্রেন গেছিল। তোমার কি মনে হয় যে সেই বিপদ আপনার বিপদ মনে হয় অন্য কোন রাজনৈতিক দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এই ম্যাসিভ ম্যান্ডেট আছে যে রুখতে পারবে? আমি তা বলছি না, আমি বলছি তখন তো একই রকম ভাবে বিজেপির বিরুদ্ধে উদ্বিগ্ন হওয়ার কথা। না, আমার এখানে আমার কথা, আমার কবিতার কথা বাদ দাও, ব্যক্তিগত জায়গা বাদ দাও। তুমি শুধু আমাকে বলো যে পশ্চিমবঙ্গে এই শক্তির সঙ্গে কমব্যাট করতে পারে এমন একটি রাজনৈতিক দল যারা পারবে। বামপন্থীরা পারবে না, তারা 32 বছরের 34 বছরের ভস্য মেখে বসে আছে। না, আমি দুটো কংগ্রেস পারবে না। এক হচ্ছে সুবোধদা আপনি নতুন কথা বলছেন, এইটা প্রেস কনফারেন্সে কিন্তু আপনি বলেননি। আপনি ব্যক্তিগত কৃতজ্ঞতা, আমি চাইলে আবার রিওয়াইন্ড করে দেখিয়ে দিতে পারি, অর্পিতার কথা বলেছিলেন। না, আমি বলছি এই যে বিজেপি সুযোগই দেই দাওনি, আমি প্রথম সুযোগ দিই, একটা ছোট তুমি আমাকে প্রথম সুযোগ দিলে। থ্যাংক ইউ সুবোধদা। কিন্তু আপনি আপনার পুরনো অবস্থান বলছেন, আমি দ্রুত একবার দর্শকদের দেখাবো যে পুরনো সুবোধদা যে অবস্থানে ঘোষণা করেছিলেন সেই ঘোষিত অবস্থানে আজও আছেন কিনা, এই স্পষ্ট প্রশ্নটা একবার চাইবো। দেখো, যে বুদ্ধিজীবীরা যারা রাস্তায় নামতেন, যারা প্রতিবাদ করতেন, সেই প্রতিবাদের ভাষাটা কোথাও একটু ক্ষয়ে গেছে। এর পেছনে দুটো কারণ আছে। এক হচ্ছে অনেকেই আছেন বুদ্ধিজীবীরা, তাদেরকে আমি দোষ দিই না, তারা হয়তো প্রতিবাদ করে 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 খুব ক্লান্ত হয়েছেন, তারা ভাবছেন আবার প্রতিবাদ কেন করতে যাব। দ্বিতীয় আর একটা কারণ হয়তো বুদ্ধিজীবীদের একটা বড় অংশই শাসক দলের সঙ্গে, তারা ভাবছেন যদি আমি রাস্তায় নামি তাহলে শাসক দল রেগে যাবে। আমি শুভপ্রসন্ন ভট্টাচার্যের কথা বলছি। একজন শিল্পী যিনি 3 বছর ধরে সবাইকে নরখাদক বলে এলেন, সুনীল গঙ্গোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমার মতো চুনোপুটিকে চাটুকার বলে এলেন, এবং ডট 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 আপনারা সবাই জানেন 2 বছর ধরে কি বলেছেন আর কি না বলেছেন। 23 বছর আগে সেই মৃত্যু পথযাত্রী একজন তরুণ শিল্পী, স্ট্রাগলিং আর্টিস্ট, যারা আর্ট শেখার করেছিলেন, তিনি তার প্রধান ছিলেন। সেই তরুণ শিল্পী মৃত্যু পথযাত্রী, তার সুইসাইড নোট, সেখানে পরিষ্কারভাবে তিনি জানাচ্ছেন আমার মৃত্যুর জন্য শুভা প্রসন্ন ভট্টাচার্য দায়ী। কলেজ রোড বাড়ি থেকে পুলিশ শুভা প্রসন্নকে গ্রেফতার করে মানিকতলা থানায় নিয়ে যায়। সেই শুভা প্রসন্ন ইলাস্ট্রেটেড উইকলিতে বলেছিলেন সত্যজিৎ রায় অধঃপতিত। তিনি তো বলবেন, তিনি বলবেন সুবোধ 2 বছর আগে তার বই আমাকে উৎসর্গ করেছে, যেটা মল্লিকা এবং তার নামে লেখা এত মোটা বই। এই সুবোধ কেন আমাকে উৎসর্গ করতে গেল? কিরকম মিথ্যাচার, কিরকম সময় মতন তারা করে, এই মুখোশটা দেখা দরকার। এটা আবার কি প্রমাণ? কি করে এই সুবোধ জানতো না? আজকে তাহলে উৎসর্গ করলো, আজকে সিপিএমের হয় দালালি করছে। গণশক্তির লেখা থেকে দালালি শুধু নয়, চাটুকার। যে সমস্ত বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে একটু গিয়ে নিরপেক্ষতা এক্সপোজড হচ্ছে। টুম্পা এবং মৌসুমী, তাদেরকেও মাওবাদী বলা, এটাও কিন্তু কন্টেন্ট রেগুলেশন। এটা একটার পর, বা শিলাদিত্য সারের প্রশ্ন করেছে তাকে চেপে দাও, অম্বিকেশ বাবুকে চেপে দাও। এই যে একটার পর একটা ঘটনা ঘটছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে প্রশাসন এবং প্রশাসনের একেবারে সর্বোচ্চ স্তরে যারা আছেন তারা এইসব কথাবার্তা পছন্দ করছে। যখন বারবার দেখতে শুরু করলাম যে বিমান বসুকে হনুমান সাজিয়ে একটা বিরাট কার্টুন করে রাখা হয়েছে, বুদ্ধদেব বাবুকে নরখাদক হিসেবে কার্টুনে টাঙানো হয়েছে, আমার ভয় ছিল যে এটা একটা রাজনৈতিক মিছিল না হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে যতটুকু চিনি, আমার মনে হচ্ছে তিনি আপাতমস্তক একজন ভদ্রলোক, সৎ মানুষ। আমাকে বলতে দাও, আমি শেষ করি, তারপর তুমি বলো। সৎ মানুষ, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে
আমরা আর পাবো কিনা জানি না। আপনাদের এই মিছিলটা সম্পূর্ণভাবে একটা পলিটিক্যাল এজেন্ডার মিছিল। এক বুদ্ধদেব বাবুকে রক্ত মাখানো ছাড়া, বুদ্ধদেব বাবুর ইমেজটাকে কালো করা ছাড়া, সিপিএমকে দুবেলা গালাগালি দেওয়া ছাড়া, ওই সাধারণ মানুষগুলো যারা ভাই ভাইকে মারছে এই নন্দীগ্রামের, তাদের জন্য আপনারা কতটুকু উপকার করতে পারলেন? যে এটা অবশ্যই এর পেছনে একটা কোনো উদ্দেশ্য না থাকলে, একটা কোনো প্রভোকেশনের পরিকল্পনা না থাকলে এটা যাওয়া যায় না, তারা যাওয়ার এই সিদ্ধান্ত নিতেন না। সিঙ্গুরটা একটা ফ্ল্যাগশিপ, এমন একটা ঘটনা, সেটা আমি একজন শিল্পপতি না হয়ে, শিল্পের লোক না হয়ে, ইকোনমিক্সের লোক না হয়ে, সাহিত্যের লোক হয়ে আমি বলছি, আমার জীবিকাও সাহিত্য হয়েও আমি বলছি, সাধারণ মানুষ এটাই জানে যে সিঙ্গুর আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে আপনারা যে ভূমিকা নিয়েছেন সেটা কিন্তু আপনাদেরও কিন্তু একটা আত্মহত্যার জায়গা। আমি সুবোধদার কাছে যাবো। সুবোধদা, আমার ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে অবস্থানগুলোর কথা আপনি সরবে ঘোষণা করেছিলেন, সেই অবস্থানগুলো আপনি অনড় আছেন কিনা? যেরকম আপনি বললেন যে আপনার সাম্প্রদায়িকতা বিরোধী অবস্থানে আপনি 2002-এর মতো 2014-তেও অনড় রয়েছেন। সম্পূর্ণভাবে। আচ্ছা, আমি যে বইটা লিখেছিলাম 2002, না সাম্প্রদায়িকতা না, এই যে যেগুলো বললেন রাজ্য সরকার, রাজ্য কিভাবে চলছে, তার আগে সাম্প্রদায়িকতার কথা বলতে তাই না, সেটা তো সেটা মানে আমি নোটেড, তো এইগুলোতে অনড় আছেন কিনা? তুমি তো দেখালে আমার দাড়ি সমস্ত কালো, তখন কি আনন্দ লাগছিল, দুঃখ হচ্ছিল, আমারও খুব সাদা হয়ে গেছে, আর তখন তুমি যা দেখালে ছবিগুলো সব দাড়ি কালো, আমার ওই যে ব্যক্তিগত খুব আমোদ লাগছিল। চমৎকার, এই তো পরিবর্তন, একটা কাফকা কি লিখেছিল, সবকিছুতে এই মেটামরফোসিস। যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে না, রাজ্যের এই অবস্থানগুলোতে আপনি অনড় আছেন, রাজ্য নিয়ে, যেটা নেতাই নিয়ে আপনার মূল্যায়ন, সিঙ্গুর নিয়ে, নন্দীগ্রাম, প্রত্যেকটা সিচুয়েশন বা রিসেন্টলি কামদুনি বা টুম্পা আমার বক্তব্য আছে, সেটা করতে গেলে তোমাদের 12টা পর্যন্ত আমাকে বলতে দিতে হবে, এটা সম্ভব নয়। না, বক্তব্য আছে তো, আমি দেখালাম, এইটাই আছে কি, মানে সেটাই জানছি না। আমার এইটা মানে কি, অনেকগুলো তো দেখালে। হ্যাঁ, আমি বলছি ওই একই তো, অনড় আছেন ওইগুলো। তখন তো আমি বামপন্থী ছিলাম, এখন তো আমি বামপন্থী নেই। আমি তো বামপন্থীদের, আমি জীবনে একই দিনে দুটো শোক পেয়েছি, সেটা 28শে মে 2011। আমার স্ত্রী মৃতদেহ এলো শিরিটি শ্মশানে, এবং কোনো বামপন্থী বন্ধু একটা ফোন করেও জানতে চায়নি আমার ছেলেটা কেমন আছে। তারা দুদিন হলো, গত 24 ঘন্টায় মুহুর্মুহু ফোন করছে। অনুগ্রহ করে বলুন তো, একটা ফোন তখন করেননি কেন? তার মানে আপনার অবস্থান বদলটা ব্যক্তিগত, আমি সেদিনই বুঝেছিলাম, অনুভূতি ভিত্তিক না, ব্যক্তিগত কারণেই শুধু একমাত্র কারণ। আমি সেদিনই বুঝেছিলাম যে যেটা এতদিন বিশ্বাস করিনি, সেদিন বিশ্বাস করেছি ওই মুহূর্তে, যে আমাকে পাশে দাঁড়াতে পারে। সেদিনকে বুঝেছি যে এরা যদি আমাকে বন্ধু ভেবে, যাদের জন্য এত কথা বলেছে, তোমার এখান থেকে আপনি অবস্থানটা অত সমর্থন করেননি, ওদের জন্য বলেছেন, তারা যদি আমার পাশে একটু এসে দাঁড়াতে না পারে, তারা মানুষের পাশে দাঁড়াবে। ঠিক, আপনার সঙ্গে আমি আপনার অনুভূতি আমি ভাগ করে নিচ্ছি, কিন্তু আমার বক্তব্য তাহলে আপনার অভিমান এবং অবস্থান সেটা ব্যক্তিগত, নীতিগত নয়। গুমড়ে মরেছি বলিনি, এটা এখনো রয়েছে। ঠিক ঠিক ঠিক, আমি বলিনি, বাধ্য করলে তুমি, আমি বললাম, প্রকাশ্যে বললাম। না, আমার বক্তব্য যে যদি ওই 28শে মে বামপন্থী বন্ধুরা ফোন করতেন, তাহলে এই অনুষ্ঠানের এই বিষয় স্টুডিওতে আপনাকে পেতাম না। মানে না, আমি বলছি তাহলে আপনার এই যে সমর্থনগুলো দেখালাম বছরের পর বছর ধরে, সম্পূর্ণভাবে মনে করি, ঠিক আছে, অর্পিত আমার বন্ধু, ব্রাত্যর সঙ্গে আমি পাশাপাশি চেয়ারে 14 বছর চাকরি করেছি, ব্রাত্যর প্রতিটি নাটক আমি দেখতাম, অশালীন 18 বার দেখেছি। আমার ব্রাত্য, আমি লিখলে প্রথম কবিতা আমার পড়তো, আমি আপনি পাশাপাশি বসে ব্রাত্যর নাটক দেখেছি, আমি তুমি দেখেছি। আমি একটা বন্ধুত্বের জায়গা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতিতে হয়তো এটা তোমরা অত গুরুত্বপূর্ণ মনে করো না, কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি লিখি।
কারণটা হচ্ছে সম্পূর্ণভাবে যে আমি যে কথাটা বলতে চাইছি, যে সিচুয়েশনাল কম্পালশন তৈরি হয়েছে সেটা কিন্তু আর কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়, যদি সম্ভব হয় একমাত্র যদি মমতা বন্দ্যোপাধ্যায়। না আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি বলছি যে হ্যাঁ, যে অবস্থানগুলো আমরা দেখালাম সুবোধদা, না যেগুলো দেখালাম সেগুলো তাহলে বন্ধুকৃত্য ছিল, যে যেভাবে আপনি বামফ্রন্টের পাশে দাঁড়িয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে দাঁড়িয়েছেন, সেই সরকারের পাশে দাঁড়িয়েছেন, সেটা সেটা ব্যক্তিগত জায়গা থেকে ছিল, সেটা নীতিগত জায়গা থেকে ছিল না। যদি থাকতো তাহলে এই ব্যক্তিগত শোকের দিন ওরা পাশে দাঁড়ায়নি বলে আপনার অবস্থান ঘুরে যেত না। আমি কি আপনাকে বোঝাতে পারছি? তুমি কি চাও আমি একজন হিমালয়ে বসে থাকা ঋষি? না না না, আমি চাইছি না। আমি বলছি আমি কি আমার স্ত্রী মারা যাচ্ছে, আপনাকে বুঝতে পারছি, ছেলেটাকে দেখবে ঠিক নেই, তখন একটা যে আমার সারা জীবনের বন্ধু সেও যদি এসে একটু পাশে না দাঁড়ায়, আমি কি ঋষি? আর এতদিন ধরে আপনি ন্যাশনাল পলিসি করেছেন বলছেন। হ্যাঁ হ্যাঁ, এটা কি বলছেন? তৃণমূল দাঁড়িয়েছিল, ব্রাত্য বসু দাঁড়িয়েছিল, ফাইন ফাইন, অর্পিতা দাঁড়িয়েছিলেন, আপনি বলেছেন সে কথা। আমি বাচ্চার কাছে যাব। হ্যাঁ আচ্ছা, আপনি তো বললেন যে সাম্প্রদায়িক শক্তি বলে এটা বেস্ট, মানে মমতা ব্যানার্জির দল বেস্ট। তাহলে সিপিএম যদি যেতে সিপিএমও জিতলো, এরাও জিতলো, আপনি কি চান দুটো শক্তি এক হয়ে বিজেপির এগেনস্টে লড়ুক? আপনি মানে আমাকে এই প্রশ্নটা আমি আপনি বললেন, প্রথমত আমার একটা অবজারভেশন আপনাকে আমি বলেছি। আমি সম্প্রতি দিল্লি গিয়েছিলাম, হ্যাঁ সেটাই, সেখানে আমার সঙ্গে গুজরাট থেকে আসা কবি, আমিও যেমন গিয়েছিলাম, গুজরাট থেকে এসেছে, ঘটনাচক্রে তার নামও মোদি, চিনু ভাই মোদি। কিন্তু আমার কথাটা শেষ করতে দিন। তারা এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তারা, আমরা যখন সবাই কবিতা পড়ছি, আমি গুজরাটের কবিতা পড়েছি ওখানে, তখন প্রতি মুহূর্তে ওরা যে কি ভয়ের মধ্যে বেঁচে আছে, গুজরাটের এটা আমি নিজে চোখে দেখে এসেছি। গুজরাট কবে ঘটেছিল? 2002। তারপর তো টিএমসি বিজেপি আতাত হয়েছিল, তখন আপনার মনে ছিল না এটা? আমি তো আপনাকে আবার একই কথা বলছি, আপনি তো হাইপোথেটিক্যাল কথা, আমি তো তখন বামপন্থী ছিলাম, আমি বামপন্থীতে উনি বলছেন উনি ব্যক্তিগত জায়গা থেকে আঘাত পেয়ে, তার মানে দাঁড়ালো যে আপনি আঘাত পেয়ে অন্যদিকে গেছেন, কেউ লোভে যাচ্ছে, কেউ আঘাতে যাচ্ছে। ইয়ে করছেন কেন? পুরো বিষয়টা ওনার কাছে পার্সোনাল, উনি পার্সোনাল অ্যাঙ্গেল থেকে ব্যাপারটা দেখছেন। ফাইন, আমি বাচ্চার কাছে যাব, একদম পার্সোনাল। না না না, যেটা বলছেন যে এই বদলের জায়গাটা বলছি, বদলের জায়গাটা। ফাইন, আমি বাচ্চার কাছে যাব। বাচ্চা, আমি ধরো সুবোধ সরকার এবং অরিন্দম শীলেরও তোমায় বলছি যে আমি কোথায় থাকবো, আমি কলাগাছকে ভোট দেবো না তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার গণতান্ত্রিক অধিকার। সেইটা নিয়ে মন্তব্য করার তোমরা কে বা অন্যরা কে? আমি যদি এই প্রশ্নটা ওদের দিক থেকে তোমার কাছে রাখি। একদমই তাই, কেউ নই। অরিন্দম বা সুবোধদা কোথায় যাবেন, কোন দলে থাকবেন, আমরা প্রশ্ন করার কেউ নই। প্রশ্ন আমার তো কোনো প্রশ্ন নেই, আমি প্রথম দিন থেকে। তখন কি প্রশ্ন করা যায় যদি পাবলিক স্ফিয়ারে এসে ওনারা বলেন যে ওইখানে আছে অমুককে ভোট দিন বা অমুক দলকে আমি সমর্থন করি? প্রশ্নটা আছে, প্রশ্ন সেটা হচ্ছে ঠিক অরিন্দম বা সুবোধদার ব্যক্তিগত প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে আমরা সাধারণত রাজনীতিবিদদের একটু অন্য চোখে দেখি, যদি এই ব্যাপারে আমার দ্বিমত আছে, একটু অন্য চোখে দেখি, শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের অন্য চোখে দেখি। এই অর্থে আমরা ভাবি রাজনৈতিক দল যখন কোনো সিদ্ধান্ত নেয়, মানে এই কথাটা যদি আজকে রাজনৈতিক নেতা বলতো যে আমি সাম্প্রদায়িক দাঙ্গার স্বার্থে অমুকের হাত ধরেছি, তাহলে আমরা বলতাম সে মিথ্যা কথা বলছে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বলছে। রাজনীতিবিদদের সম্পর্কে ধারণাটা প্রচলিত আছে, কিন্তু শিল্পীরা যখন মাঠে নামেন, মিছিল করেন, রাস্তায় হাঁটেন, তখন তাদের সম্বন্ধে অদ্ভুত শ্রদ্ধা আছে। মানে তারা মনে করেন যে তারা রাজনীতির বাইরে এসে জনগণকে একটা সঠিক দিশা দেখানোর চেষ্টা করছে, সেইখান থেকে তাদের প্রতি একটা আস্থা তৈরি হয়। সুবোধদার খারাপ সময়ে যে বামপন্থী বন্ধুরা যাননি, এটা অত্যন্ত দুঃখের, লজ্জার, মর্মান্তিক। আমি ঠিক এইখানে তোমার একবার থামাবো। এখন আলিমুদ্দিন স্ট্রিট থেকে এই অনুষ্ঠান চলাকালীন আমাদের দফতরে একটি ফোন করে বলা হয় যে যখন মল্লিকাদি অসুস্থ ছিলেন, এটা একমাত্র সুবোধদাই বলতে পারবেন, তার মতটাই আমরা নেব, যে তখন 8 জন সিপিএম কর্মী পালা করে তার জন্য, তার চিকিৎসা সুবন্দোবস্তের জন্য, তার চিকিৎসার জন্য রাত জাগ দেন। এটার মধ্যে কোনো সত্যতা আছে? আলিমুদ্দিন স্ট্রিট থেকে জানানো এটা এরকম কথা, এরকম ঘটনা ঘটেছে বলে আপনার জানেন? একজন যার বাড়ির মানুষ ক্যান্সারে আক্রান্ত, বিছানায় শুয়ে আছে, আমি এরকম কোন সন্ধান জানি। ফাইন, আর্গুমেন্ট স্টপ। হ্যাঁ বলেন প্লিজ। এই সরি, তো যেখানে অনুগ্রহ করে এই বিষয়টা, আমি ওটা আমার বিষয় নয়, কিন্তু আমার খালি মানে সুবোধদাকে আমি আশ্বস্ত করব, যে সুবোধদা বা অরিন্দমকে আশ্বস্ত করব
যে অসংখ্য মানুষ, মানে আমার ফেসবুক এগুলো দেখলে আমি এখানেই দেখাতে পারবো, তারা আহত, তারা কেউ প্রশ্ন করছে না যে কেন কি ব্যাপার, তারা আহত এই কারণে তাদের একটা আস্থা, একটা বিশ্বাস, একটা অদ্ভুত সময় যেখানে টার্মোয়েল চলছে, কতগুলো মানুষ তাদের উপর একটা আস্থা জন্মেছে, মানে তাদের মনে হচ্ছে যে কালকে যদি আরেকটা মানুষ আমাকে এইভাবে কোনো দিশা দেখায়, সে মানুষটাকে দুদিন পরে পাল্টে যাবে, তাদের আজকে যেটা বলছে কালকে তার অবস্থানটা কি, দুঃখের যেখানে সেটা কেউ পরিষ্কার করতে পারছেন না। এই সুবোধদাকে যেহেতু সুবোধদা রাজনৈতিক স্টেটমেন্ট দিচ্ছেন যেটা আমি সাম্প্রদায়িক শক্তিকে লড়ার জন্য, কমব্যাট করার জন্য একটা দলের হাত ধরছি, সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে গুজরাট দাঙ্গার পর, মোদী জেতার পর মাননীয় মুখ্যমন্ত্রী ফুল পাঠিয়েছিলেন, তাহলে সুবোধদা কোন যুক্তিতে ধরে নিচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে লড়ার জন্য সুবোধদা তার সঙ্গে যাচ্ছেন, এবং একবার নয় দুবারও উনি সরকারে গিয়েছেন, এবং এখনো বর্তমান পরিস্থিতিতে উনি বলেছেন দাঙ্গার মুখ দেখতে চায় না, বিজেপি সম্পর্কে কোনো কথা বলেননি। তাহলে যদি রাজনৈতিক স্টেটমেন্ট উনি দেন কবি হয়েও, আমি তাহলে কথা বললে আমার বলতেই তো হবে, হ্যাঁ নিশ্চয়ই কন্ট্রাডিকশনে ভরপুর, হ্যাঁ বলবো, বলতে দিতে হবে নিশ্চয়ই। সেক্ষেত্রে আমিও সুবোধদাকে রাজনৈতিক প্রশ্নই করব যে কিসের ভিত্তিতে সুবোধ এই ধারণাটা করছেন যে একমাত্র এরাই সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে লড়তে পারে। আমার কাছে খুব পরিষ্কার প্রশ্ন যে কোথায় যাবেন, কি যাবেন, এটা একদম ব্যক্তিগত বিষয়। আমার শুধু মনে হয় যে রাজনীতিবিদদের থেকে আমরা শিল্পীদের যে জায়গা একটু একটু উঁচুতে রাখি, সেইটা যদি আমরা, মানে সেই কালিটা যদি নিজেদের গায়ে না মাখি, যেটা কালকে অরুণাবদ বলছিলেন যে ওনাদের কালিটা পরিষ্কার হয়ে যাচ্ছে, গাটা বেশি ফর্সা দেখাচ্ছে, ওদিকে কালিটা বেশি গাটা কালো দেখাচ্ছে, এইটা খুব দুঃখের, এইটা খুব মর্মান্তিক। আমি নিজেও একজন অভিনেতা, আমার মনে হয় যে এটার থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আমার মনে হয় তাতে আমরা ভালো থাকবো। অভিনেতা মানে কি? বামপন্থী অভিনেতা, সেটা বলো, ক্লিয়ার করে ভালো হয়। নিশ্চিত অভিনেতা নয়। তাহলে যখন কোনো একটা শিল্পী বা সাহিত্যিক সে যখন কোনো একটা মিছিল করে, তারও একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় থাকে। আমার আছে, তোমার আছে। তাহলে তা না হলে তুমি 2008-এ 2007-এ আমরা যে মিছিলটা বার করি, সেই মিছিলকে তুমি ক্রিটিসাইজ করো। তার মানে মিছিল মাত্রেই যখন একটা আলাদা এবং আলাদা একটা ধুপধুনো মার্কা ব্যাপার করে তুমি যেটা প্রথমে দেখাতে চাইলে, তা নয়, ওই মিছিলকে তুমি তীব্রভাবে, যদি পুরনো আর্কাইভ মেরে সুমন এখানে দেখাতে চাইনি, আমি তো বলছি আছে, না সমালোচনা করেছিল, সেইটা বলছি, এখনো করছি। তার মানে শিল্পী বা সাহিত্যিক, তার মানে তার কেবলমাত্র একটা যে কেবলমাত্র সেই পরিচয়টাই একমাত্র না, আমি সেই সমালোচনা থেকে সরে আসছি না, এবং সুবোধদা যেমন আজকে সমালোচনা থেকে সরে আসছেন সেদিনের কথা থেকে, আমি সেদিনের কথা থেকে আজকেও সরছি না। স্ট্যান্ড করছো তোমার কথা, সেটা নিয়ে আমি তো বলছি না কিছু। তোমার অধিকার আছে তোমার মতে অনড় থাকার, আমার অধিকার আছে আমার মতে অনড় থাকার। তোমার ক্ষেত্রে অর্পিতার ক্ষেত্র আলাদা, একদমই। আমার আমি দেখেছি ফ্রম দি ফার্স্ট ডে। না আমি অন্যর কথা তা বলছি না, আমি বলছি যে আমি যদি অনড় থাকি বা ওই যদি অনড়, কিন্তু ব্রাত্য আমি বলছি যে ধরুন আমি কথার কথা বলছি, এখানে আবার অন্যদিকে এমন আমার অন্য বন্ধু আছেন যিনি এক সময় এরকম এক কথা বলেছেন, আবার অন্য কথাও বলছেন, সেটাও তার অধিকার আছে, আছে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে। তার নইলে আমরা এখানে যে 5 জন আমরা এখানে বসেছি, আর উল্টো দিকে যে 5 জন বসেছি, তোমার স্ট্যান্ড সেখানেও মতামতের, শোনো 2005-6 থেকে ইওর স্ট্যান্ড ওয়ার কোয়াইট ক্লিয়ার, তোমাদের নিয়ে তো হচ্ছে না। না আমি আমার কথা, আমি নিজের কথা বলছি। এক্স্যাক্টলি ব্রাত্য, আমি সুবোধ সরকার এবং অবস্থান পাল্টালেই তো আমি সুবোধ সরকার এবং অরিন্দম ছিলেন, আপনার ওই ভাষা আমি ময়দানে দল বদলেই তো খবর, মরাল ব্রিফ নিচ্ছি, মরাল ব্রিফ নিয়ে বলছি যে ওরা যদি মনে করে যে কোনো একটা তাদের মতামত বদলাবে, আজকে অরুণাবদা যে পয়েন্টটা তুলেছেন, আজকে অরুণাবদা আমার যতদূর মনে পড়ে সেটা হচ্ছে যে সময়টার কথা বলছেন, অরুণাবদা তখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, যে সময়টা 2001 থেকে সেই সময় আপনার তখন যে বিজেপি সম্পর্কে মনোভাব, এখন নিশ্চয়ই বিজেপি সম্পর্কে আপনার মনোভাবে পরিবর্তন ঘটেছে। না নেই, একই আছে বা হয়তো একই আছে, কিন্তু অনেকের ক্ষেত্রে পরিবর্তন ঘটে, বদল হয়। আমি নিজে ধর্মে বিশ্বাস করি না। না এক সেকেন্ড আমি তা বলছি, পরবর্তী বক্তার কাছে আমি একজন রাজনীতিবিদও যদি মতামত, তিনি যদি অনুগত একজন রাজনীতিবিদ হন এবং আমিও যদি রাজনীতিবিদ হই, আমরা যদি আমাদের মতামত পরিবর্তন করি, মতামত বদলের অধিকার আছে ব্রাত্য, আমি তোমার সঙ্গে একমত যে আমার মতামত তো আমারই মতামত, আমার তো পাড়ার দাসুর বাবুর মতামত নয়, আমার মতামত আমার, সুতরাং আমার মতামত পরিবর্তনের অধিকার আমার আছে। ঠিক যেমন এই প্রশ্নের জবাবও চাওয়া যায় তার কাছে যে তাহলে কোন মতামতটা সঠিক ছিল, পূর্বেরটা না বর্তমানেরটা? এই সামান্য প্রশ্ন, ছোট্ট প্রশ্ন, মানে আমার বক্তব্য খুব পরিষ্কার যে মতামত বদলে আমার সমস্যা নেই, আমার হচ্ছে যে কোনো একটা মতামত আমি যদি সম্পূর্ণ দুটো মেরুর মতামত, আমি যদি সময়ের পরিবর্তন, আমি আজকে এই রাজনৈতিক পক্ষে আছি, কালকে আমার যদি মনে হয় যে আমি রাজনীতিটা করব না, আমি আমার ধরা যাক আমি তো থিয়েটার করি, কিছু অভিনয় কাজকর্ম করি, আমি সেই কাজটাই মন দিয়ে করব, আমি রাজনীতি
রাজনীতি করব না, তার মানে কি আমার ছেড়ে চলে যাওয়ার অধিকার নেই? না, কিন্তু তুমি যদি বামফ্রন্ট জয়েন করো তাহলে প্রশ্ন আসবেই, তখন তোমার কর্মীরাই প্রশ্ন করবে অবশ্যই সেই সাংবাদিক কি দেখলি যাতে ওরা বামপন্থী তো হয়ে কোনো গেলে। দলে জয়েন করছে না, ঠিকই ওরা বলছে যে আমরা একটা সমর্থন জানাচ্ছি নির্দিষ্ট, একজন বলছে একজন এখনো বলেনি, তার নিশ্চয়ই কিছু লজিক আছে, আর একজন বলছে যে সে তার ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত কোন ইমোশনালি কতগুলো কারণে ড্রিভেন হয়ে সে মতামত চেঞ্জ করছে, অর্থাৎ পলিটিক্যাল না, বিষয়টা পার্সোনাল জায়গা থেকে সেটাকে আমরা কতটা নার্চার করব, সেই ব্যক্তিগত জায়গাটাকে আমরা কতটা আমি তোমার সাথে এগ্রি করছি, কিন্তু পার্সোনালটা ততক্ষণই পার্সোনাল যদি সুবোধদা নিজের ভোটটা দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসকে দিত। তিনি যখন সাংবাদিক সম্মেলন করে কোটি কোটি রাজ্যবাসীর সামনে বলছেন আমি তৃণমূলকে সমর্থন করছি, অর্পিতাকে জেতান, তখন সেটা পার্সোনাল থাকছে না। উনি যদি সাংবাদিক সম্মেলন না করে নিজের মতবাদ, ধরো ব্রাত্য বসুর সঙ্গে সবাই গেলেন, ব্রাত্যর হয়ে দাঁড়ালেন, কারোর কিচ্ছু বলার নেই, সংবাদ মাধ্যমে সামান্য অধিকার আছে, তারও উত্তর উনি না দিতে পারতেন যে আপনি কেন এখানে তাহলে কি তৃণমূলকে সমর্থন করছেন। কিন্তু উনি যেখানে প্রকাশ্যে একজন প্রার্থীকে পাশে নিয়ে জনগণের কাছে ভোট দেওয়ার এবং সেই প্রার্থীকে জানানোর পাবলিকলি আহ্বান জানাচ্ছেন, উনি প্রশ্নের সামনে পড়ছেন, সেটাই তো স্বাভাবিক। অরিন্দমের যে বক্তব্য, সেই বক্তব্য, আমার প্রশ্নটা খুব ছোট্ট, পরিবর্তন এবং নিজের অবস্থান মতামত পরিবর্তনের অধিকার একমাত্র অরিন্দমের, কারণ নেই, কিন্তু কোন অবস্থানটা সঠিক, কোন অবস্থানের পাশে এই মুহূর্তে অরিন্দম বসে আছেন সেটাও দেখতে হবে। পুরনো অবস্থান আপনাদের জন্য কথা হারমাত শিবির ভাই, হারমাত শিবির থেকে তো একটা কার্তুজ কেন, একটা ওই কি বলে আনাজ কাটা ছুরিও কোথাও জোগাড় করতে পারিনি আজ অব্দি কেউ। তাহলে ওই শিবির থেকে হ্যাঁ একটা কামান বেরিয়েছিল। কামান? হ্যাঁ কামান। ও আচ্ছা, দেখা গেছিল, আপনি দেখেননি না? আচ্ছা আচ্ছা, আপনি একটু পুরোনোগুলো দেখে নেবেন প্লিজ, প্লিজ দেখে নেবেন। সমস্ত গণমাধ্যম দেখি, সমস্ত গণমাধ্যম, এবং সেটা নিয়ে শঙ্কর রায়চৌধুরীর মতো মানুষ আলোচনা করেছেন জেনারেল, যে কামান কি করে, ওই কামানের ফলাফল কামান হাতে, কোথায় সেই কামানটা দাগা হয়েছে তাহলে আমি জানতে চাইবো। ওই কামান কার পেছনে, কার সামনে দাগা, যোগাযোগ থাকবে সেটা জানতে চাই। তুই জেনে নিস না, কোথাও তো কামান দাগেনি। কিন্তু ওদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা একটা এক্সটেন্ডেড ফ্যামিলি তৃণমূলের এই মুহূর্তে। তৃণমূলই বলাতে রাগ করার কি প্রয়োজন ছিল? আমি কেন গর্ব করা উচিত তো, ওরা তো সাপোর্ট করছে। গোড়াতেই পুরো ভোটের সময় তো বলাই হয়েছিল যে বামফ্রন্টের পতনের তিনটে কারণ: উন্নয়নশীল, প্রগতিশীল, অরিন্দমশীল। এতটা ইম্পর্টেন্স দেওয়ার জন্য চোখ ছড়িয়ে গিয়েছিল, অরিন্দম নিজেও বোধহয় জানে, আমার বন্ধু খুব। যত এরকম কথা বলবে তত দল হারবে। আমরা যদি তৃণমূলী হই, ও মোটো বামপন্থী নয়, ও একটি এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে বিলং করে, সেটা সিপিআইএম। সেই এক্সটেন্ডেড ফ্যামিলি নিয়ে আরও যদি এক্সটেন্ড করা যায় তাহলে বলতে হয় তারা হচ্ছে হারমাদ। সে হারমাদ ফ্যামিলির মধ্যেই অরিন্দম বিলং করে, ও হারমাদের পক্ষে কথা বলবে, এ তো আর নতুন করে কথা বলা কিছু নাই। কথা হচ্ছে আমি বুঝতে পারছি না কোন ক্যাম্প থেকে কথা বলছে। আশা করছি তুমি কোনো মরচণ্ডীপুরে ক্যাম্প থেকে করছো না সুমন, কলকাতা স্টুডিও থেকেই করছো। স্টার আনন্দ ওকে ক্যাম্পে দেখতে পারলে ভালো লাগতো আমার, ও যেভাবে কথা বলছে। যাই হোক, আশা করি ওর কাছে কোনো অস্ত্র নেই। তুই নিজেকে বল তুই সিপিএম। আমি নিজেকে কি বলবো না বলবো সেটা আমার উপর ছেড়ে দাও ব্রাত্য, নিজেকে তৃণমূলী ব্রাত্য, সেটা আমার উপর ছেড়ে দাও। আমি নিজেকে কি বলবো না বলবো, তোমার কাছ থেকে শিক্ষিত হয়ে আমি নিজেকে কি বলবো? আমি কি তোকে বলতে গেছি? না না, তুমি আমার স্প্যাম করছো, তোমার করতে ছাড়বো না, তোমার করতে ছাড়বো না। তোমার পর কেন ছাড়বো? তুমি আমাকে বলাটা তোমার হাতে রাখবে, নিজেকে বলাটা তোমার হাতে রাখবে। এত তো দায়িত্ব নিতে হবে না। এই লজিকটা ভুল হচ্ছে, এই লজিকটা ভুল হচ্ছে। আমি বলিনি আপনি সমর্থন করছেন, আপনার ভুলটা শুধরে দিয়েছি। ধন্যবাদ। সবটাই কিন্তু আমাদের সামনে একটা ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা, যেন আমাদের মধ্যে একটা বিরোধ আছে এইটা প্রমাণ করা গেলে সবচেয়ে বড় কাজটা হাসিল হয়ে যায়। যেন কৌশিক সেন, অরিন্দমশীল, ব্রাত্য বসু, এদেরকে দিয়ে সমাজ চালানো যাবে না, পশ্চিমবঙ্গের উন্নতি ঘটানো যাবে না। এর বাইরে অনেক কিছু আছে, অনেক কিছু আছে যাদেরকে এগিয়ে আসতে হবে। পরিবর্তন একটা রাজ্যে প্রয়োজন। নন্দীগ্রামে যে মৃত্যুর ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক, সেটা মানা যায় না। কিন্তু 11 মাস পরে যারা ঘর ছাড়া ছিল তারা ঘরে ফিরতে পেরেছে, এর থেকে আনন্দের কিছু হয় না। আপনাকে যদি 11 মাস ধরে বাড়ির বাইরে থাকতে হয় তাহলে আপনিও বোধহয় কোনো না কোনোভাবে
সেই আপনার গৃহে ফিরে আসার চেষ্টা করতেন। তৃণমূল বা প্রধান বিরোধী শক্তি কিছু আশা নিয়ে এসেছিল মানুষের কাছে, সেই আশাগুলো আস্তে আস্তে কি ভীষণভাবে একদম যাকে বলে ঔদ্ধত্য, তাতে পরিবর্তিত হতে শুরু করলো। পরিবর্তন এই কারণ যে আশা দেখিয়েছিল প্রধান বিরোধী শক্তি, সেই আশা ভাঙতে শুরু করেছে। সে আশা ভাঙতে শুরু করেছে এইভাবে যে নিজেদের আত্মকেন্দ্রিক, সম্পূর্ণ আত্মকেন্দ্রিক ঔদ্ধত্য এবং পার্সোনাল অ্যাচিভমেন্টস, এই জায়গাগুলো এখন এদের মধ্যে অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। সেই বুদ্ধিজীবীদের কথায় আসছি, সেই লোকসভা নির্বাচন, পুরসভা নির্বাচন, সেই সময় থেকে আমি গলা ফাটিয়ে আসছি, ওদের বারবার করে জিজ্ঞেস করছি আপনারা কারা। মানিত হয়েছে যখন কথা জিজ্ঞেস করা হয়েছে, আমরা সমর্থন করছি না, আমরা তৃণমূলের কেউ নয়। এখন দেখা যাচ্ছে তাদের এক বিরাট অংশ শুনতে পাচ্ছি তারাই এখন বিধায়ক হবে বলে তাদের নামটা আসছে। আমার জোড়া প্রশ্ন, ব্রাত্য বসুর কাছে যে অরিন্দম শীলকে এই হাতখানেক দূরত্বে এখনো হারমাদ লাগছে কিনা এক, আর অরিন্দম শীলের কাছে তৃণমূলের এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য হয়ে কেমন লাগছে? এবার মজাটা হচ্ছে এইখানে, প্রশ্ন উত্তর কে দেবে? আমি দেবো, তুই বলে না, তারপরে এবার দেবার সময় এসেছে। তো আগের মতো অত উত্তেজিত হয়ে উঠি না, অনেক ঠান্ডা হয়ে গেছে। তৃণমূলী এফেক্ট তাই কি না, জানি না। আমাকে একটু কথা বলতে দাও 5 মিনিট, কারণ আজকেই আমার প্রথম আসা এবং শেষ আসা তোমাদের এই স্টুডিওতে। তার কারণ হচ্ছে আমার আগামী ছবির কাজে আমি খুব ব্যস্ত থাকবো। অভিমান ছুটি শেষ? না, অভিমানের কিছু নেই। তোমার আর্কাইভ থেকে অনেক কিছু দেখিয়েছো। একদম শেষ দিন, লাস্ট যেদিন এবিপি আনন্দ এসেছিলাম, সেই দিনটাও দেখালে পারতে। সেদিনকে এসেছিলাম যেদিন লোকসভা নির্বাচনে ভীষণভাবে হেরে যায়। লোকসভা না বিধানসভা? বিধানসভা সম্পূর্ণভাবে। তো তখন সেদিন এসে আমি বলেছিলাম যে ডেফিনেটলি এই হার, এই অগ্রহণযোগ্যতা কেন, সেটার খতিয়ান করা খুব প্রয়োজন। এবং এমন একটা সমাজ কেন হয় না যেখান থেকে সবকিছুর ভালো একসাথে হয়ে আমরা অ্যাকচুয়ালি একটা সমাজের জন্য কাজ করতে পারি, সেটা দেখালে ভালো করতে। আর ওই যে কিছুক্ষণ আগে যেটা দেখালে না, যে ওই আমি সেদিন বলেছিলাম যে আমরা, তুমি বলছো তোমার পরিবর্তনের শুরুটা 11তে আমি বলিনি। আচ্ছা, আর একটা জিনিস আমি বললাম যে ওই যে যেখানে বললাম যে আমরা কারা, অ্যাকচুয়ালি আমরা কেউ নয়। পশ্চিমবঙ্গের 60% উপর মানুষ, তারা কিন্তু বদলে গেছে। আমি তো খানিকক্ষণ আগে বললাম, তাহলে তারা সুবিধাবাদী, তাহলে তারা বিক্রি হয়েছে সমস্ত জনগণ। বলছো জনগণ? নিশ্চয়ই, কারণ সারাক্ষণ ধরে এই 3 দিনে একবারও জানতে চাওয়া হলো না অরিন্দম কি ব্যাপারটা কি। এখনো পর্যন্ত কিন্তু আমি বলি মানে কি, এখনো আমি তোমার কতগুলো কল অরিন্দম শীল রিসিভই করেনি আমাদের অফিস থেকে করা, এবং তোমার এই অফিস থেকে যতগুলো কল এসেছে রিসিভ করেছি। আননোন নাম্বারস আমি রিসিভ করি না, যতগুলো কল এসেছে রিসিভ করেছি। আমার কাছে প্রত্যেকদিন সকানেক করে ফোন আসে অভিনেতা হওয়ার জন্য। ফ্যান্টাস্টিক, আমি বলি না, কিন্তু আমার বক্তব্য কথাগুলো বলি। সেই জন্যই তো তোমার ডাকলাম। ঘটনাটা হচ্ছে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, আমার আজকের আমি হচ্ছে আমার গতকালের আমির পরিবর্তিত আমি। সুতরাং তুমি যে এই কথাগুলো বলছিলে না, যে একটা জায়গায় দাঁড়িয়ে আছো বলে অন্য কোনো জায়গায় আসতে পারবে না, পৃথিবী শুধু সবাই না, একবারও বলিনি। এটা তুমি আমার মুখে কথা বলছো। এবার রাজনীতিবিদরা জেনারেলি করে। এবার আমি একটা কথা বলছি, আমি একবারও বলিনি যে আমি তৃণমূল হয়েছি। তোমরাই তো আমরা বলিনি। এ কি গো, তোমরা তো সমানে বলছো বদলে গেছে। আমি তোমার রেকর্ডিং দেখাবো এই অনুষ্ঠানে। আমি কি বলেছি সেটা শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আপ্রাণ চেষ্টা করছি। যে আমি এখনো পর্যন্ত বলছি
আমি জন্মসূত্রে কমিউনিস্ট এবং আমৃত্যু কমিউনিস্ট থাকবো, সেটাই আমি আছি এবং থাকবো। মানে তোমার এই অবস্থান যা যা বলেছিলে সেগুলো যা যা অবস্থান, এই অবস্থানে যেখানে দাঁড়িয়ে আছি সবটা নিয়ে। শোনো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাকে আমি বারবার ধরে একটা কথাই যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমি সেদিন প্রেস কনফারেন্সে গেছিলাম একটা বন্ধুত্বের জায়গা থেকে, সেখানে ব্রাত্য ডেকেছিল বলে গেছি, এবং সেখানে অর্পিতাকে সমর্থন করব বলেছি, সেটাও আমি বলেছি। তার একটা কারণ হচ্ছে যে শিল্পের জায়গা থেকে সবাই একসাথে হওয়ার একটা তাগিদ থেকে, যে সেখানে যদি সেই ভালোটা আমাদের রাজ্যের হয়, আমি সেখানে মানে এই জায়গা যে তুমি একজন শিল্পী, অর্পিতা একজন শিল্পী, সেই শিল্পের জায়গা। আজকে যদি আবার বলছি, দেব আমার ভাইয়ের মতো, দেব যদি বলে, দেবকে গিয়ে আমি সাপোর্ট করতে রাজি আছি। ওকে, এবার ঘটনা হচ্ছে আমার এখানে একটা প্রশ্নের অনুমতি দেবে, সেটা হচ্ছে দেবকে তুমি সমর্থন করবে, অর্পিতার জন্য শিল্পী হিসেবে একই ফ্যাটার্নিটি বারবার আমরা শুনছি। তো এর আগে যখন এই তৃণমূল কংগ্রেস তাপস পাল, শতাব্দী রায়, দেবশ্রী রায় এই শিল্পীদের এনেছেন রাজনীতির ময়দানে, তোমার সমর্থনে পাইনি অরিন্দম, সরবে তুমি তাদের প্রতিবাদ করেছো, তৃণমূল কংগ্রেসকে নীতি আদর্শ সমস্ত নিয়ে প্রতিবাদ করেছো, আমি সম্মান করছি তোমার প্রতিবাদ থেকে। কিন্তু আমি বলছি হঠাৎ আজকে অর্পিতা তো তৃণমূল নমিনেটেড প্রথম শিল্পী নন, তার আগে যারা আছেন চিরঞ্জিত দা, দেবশ্রী, তাপস, এমনকি 2009 কবির সুমন, কারোর সমর্থনে পাইনি, একটা কথা বিরোধিতায় পেয়েছি। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, ওই যে ব্রাত্যর সাথে আমার ঝগড়াঝাটি যেগুলো দেখাচ্ছিলে, তখন কিন্তু বাকি সবাইদের মতো সেই ঝগড়াঝাটির পর ব্রেকের সময় কিন্তু আমরা দুজনে কিন্তু আড্ডা মারতাম কলামে। না না, তোমরা দুজনে কেন? ইলেকশনে বন্ধুত্ব কোনোদিন যায়নি। আমার বক্তব্য হচ্ছে ইলেকশনে ব্রাত্যর বিরুদ্ধে তুমি বক্তব্য রেখেছিলাম। ও তো শিল্পী ছিল, তুমিও শিল্পী রেখেছিলাম। না, একটু যদি বলো যে আগে শিল্পীদের জন্য তৃণমূল যখন এতটা করেছেন, এবং এই তুমি যদি দেখো বামপন্থী প্রার্থী তালিকার থেকে সবসময় তৃণমূলী প্রার্থী তালিকা অন্তত 20%, 10% তাদের অন্য ক্ষেত্রের লোকেদের জন্য তারা রেখেছেন, সেই সমর্থনগুলো তো পাইনি অরিন্দম। করিনি তখন। হ্যাঁ, তাহলে এখন করলে মানে কোন এখন করছি, সেটা আমার একটা ভাবনা চিন্তার জায়গা থেকে। সেটাই তো জানতে চাই। এবার বক্তব্যটা হচ্ছে যে এই যে বারবার ধরে একটাই কথা বলা হচ্ছে যে তুমি বিক্রি হয়ে গেছো, তুমি এটা কোথায় বলা হলো আমি তো জানি না। মানে এবিপি আনন্দ চ্যানেলে তুমি যদি দেখাতে পারো, আমরা কেউ বলছি না, আমরা কেউ বলা হয়েছে অন্য চ্যানেলে। আরে তার দায় আমি কেন নেব? আর কেন তুমি? আরে কি আশ্চর্য, আমাকে তো কথাই বলতে দিচ্ছ না, তোমার দায়ের কথাটা আসছে, তোমাকে দায় দিচ্ছি না আমি, কিন্তু আমি এখানে এক্সপ্লেনেশনটা শুধু তোমাকে দিতে আসিনি, এক্সপ্লেনেশনটা আমি পশ্চিমবঙ্গের মানুষকে দিতে। অন্য চ্যানেলে কে বিক্রি বলেছে তাই আমি আমার চ্যানেলে রিয়ার টাইম ব্যয় করব কেন তোমার সেই বক্তব্যের ক্লারিফিকেশন? সরি, আমার কথা কি বলছিস না, আমি বলছিলাম যে বাদশা যে কথাটা বললো যে অরিন্দম বা সুবোধ অন্য জায়গায় যদি বদলে, আমি বদলেছি কিনা সেটা একবার জানার চেষ্টাটা তো করো। তা বলিনি, বলেছি বদলালে কোনো এটা গণতান্ত্রিক অধিকার, আমার কোনো আপত্তি নেই। না, কিন্তু তার সাথেও তুমি বলেছো আহত হয়েছে কিছু, হ্যাঁ ওই জায়গাটা, সরি। তো ওই রকম তারা সাধারণ লোক, নেতা নয়, ফেসবুক, এবং তার সাথে এরকম বহু মানুষ আমার পাশে যারা বলেছে, হয়তো অভিনন্দনে জানি যে তোমাকে শ্রদ্ধা করি তোমার স্পষ্ট কথার জন্য, তোমার নীতিগতভাবে তোমার জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য, এবং সেই জায়গা থেকে তুমি যাই করবে তোমাকে সমর্থন করব, সে কথাও বলেছে। কিছু মানুষকে এই কথাও বলে এসেছি যে আজকে এবিপি আনন্দে দেখো আমি কিছু কথা বলতে চাই। আমার যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাকে সিপিআইএম হয়েই থাকতে হবে সারা জীবন। না, এর কোনো মাথার দিব্যি কেউ দেয় না, গণতান্ত্রিক চলতেই পারে। তো সিপিআইএম যদি না থাকি তাহলে আমাকে তৃণমূল হয়ে যেতে হবে, ঠিক এই কথাটাই আমি বলতে চাইছি। অর্থাৎ আমি মানুষ হিসেবে যদি একটা ভালো কাজ হচ্ছে সেটা দেখি, সেই কাজের সাথে যদি আমি থাকি, এবং সেই কাজের সাথে যদি তৃণমূল জড়িত থাকে, তার মানে আমি তৃণমূল হয়ে গেলাম? কখনো নয়। এই কথাটাই আমি বারবার বলতে চাই। আমি কয়েকটা কথা বলি। আমাকে বারবার বলা হয়েছে যে বামপন্থীদের মধ্যে থেকে সব থেকে খারাপ সময়, দুঃসময়ের কথা বলছিলে, সব থেকে দুঃসময় আমি ছিলাম, ঠিক আছে? এবার দুঃসময় সুসময়ের জায়গা নয়, আর আমি তৃণমূলের কোনো সুসময়ে তৃণমূলের কাছ থেকে যদি কিছু আশা করার থাকতো তাহলে কিন্তু ইলেকশনের অনেক আগে, না খুব দুঃসময় গৌতম দেবের পাশে দাঁড়িয়েছিল, খুব দুঃসময় যে সময় দাঁড়িয়েছিলে, যার কথা বলছো,
সে পালিয়ে গেছে, না তিনি আমাকে একটা ফোন করে ধন্যবাদ জানি, সেটাও জানি, সেটাও জানি। এবার ঘটনাটা আমি কোনো পার্সোনাল জায়গা থেকে বলছি না, দেখে তো তুমি ওর একদম না, আমার জায়গাটা অন্য জায়গায়। কমিউনিজম আর সিপিআইএমটাকে এক করে ফেলো, 1 নম্বর। 2 নম্বর, এই জার্সি বদলটাকে, এই কথাটাকে আমি ঘৃণা করি। তোমরা রাজনীতির ক্ষেত্রটাকে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলার মাঠ বানিয়ে ফেলো না, তার ঊর্ধ্বে অনেকটা জায়গা আছে। আমি গত 2.5 থেকে 3 বছর ধরে যে কাজ কলকাতায় করেছি, সেই কাজ যদি আমাকে ভিক্টিমাইজ করার থাকতো, সব থেকে বেশি ভিক্টিমাইজ আমি হতাম। কারণ কিনা আমি চরম বামপন্থী, এই কথা আমি নির্দ্বিধায় স্বীকার করছি। আমি সারা জীবনে যা কাজ করিনি, গত 2.5 থেকে 3 বছরে চলচ্চিত্রের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, সামাজিক কাজকর্মের ক্ষেত্রে সব থেকে বেশি কাজ করেছি। কিন্তু তা সত্ত্বেও তুমি কৃতজ্ঞতাবশত এই অবস্থান বদল করোনি। গণতান্ত্রিকতা আমি বলছি না, বলছে, কিন্তু পাশাপাশি এটাও বলছে যে সেই কৃতজ্ঞতাবশত কোনো ব্যক্তিগত জায়গা থেকে বদল করেনি। একজন সিপিএম কর্মী হিসেবে ও বলছে যে গণতান্ত্রিক ভাবে এই বাবা তো রিজয়েন্ডার দেবে তোমায়, তুমি বুঝতে পারছো না? ও বলছে যে আমি সিপিএম নই, আমি কমিউনিস্ট, তুমি বলছো সিপিএম কর্মী। তৃণমূল সরকারের গণতন্ত্র বলছি বামপন্থী মুখ হিসেবে আমি সব থেকে বেশি সরব ছিলাম, ও বললো। 1 2 ও বললো যে তৃণমূল সরকারের গত 2.5 বছরে যে কাজকর্ম হয়েছে সব থেকে বেশি আমাকে ভিক্টিমাইজ করার কথা ছিল, কিন্তু আমায় করেনি, এইটাই বোধহয় বলেছে। এবার আমি বলি, সেই সময়তে আমি কিন্তু এই গত 3 বছর, 2.5 থেকে 3 বছর কোনো অনুষ্ঠানে আসিনি, কোনো রাজনীতি নিয়ে কথা বলিনি। এই সমস্ত সময়টা জুড়ে আমি যে কাজ করেছি, আমার কাজের মধ্যে দিয়ে আমি আমার যা কিছু বলতে চেয়েছি করার চেষ্টা করেছি। আমার প্রথম চলচ্চিত্র নির্দেশনা করেছি, আমার দ্বিতীয় চলচ্চিত্র আবার নির্দেশনা করতে যাচ্ছি। আমি একটা কথাই বলতে চাইছি যে আমি দীর্ঘদিন ধরে যে কাজ করেছি, সেই কাজে গত 2.5 বছরে সেটা অনেক গতি এসেছে। সেই কাজেতে আমার অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য লেগেছে, সরকারের সাহায্য লেগেছে, পারমিশনের সাহায্য লেগেছে, সেখানে কোথাও আমাকে ভিক্টিমাইজ করা। তার মানে বিজেপি কংগ্রেস হলে আপনি সেই তাদের ক্যান্ডিডেটকে সমর্থন করতেন, তাহলে যদি এখানে বিজেপি বা কংগ্রেস সরকার থাকতো? আপনার সেটা অ্যাবসলিউটলি ডিপেন্ড করছে সেই পরিস্থিতিটার উপর, সেখানে কোনো বাধা না। যদি ভিক্টিমাইজ না হতো, আমি এখনো পর্যন্ত আমি আরেকটা সেই প্রসঙ্গে আমি একটা কথা বলছি। ধরো আমি একটা সংস্থার সাথে যুক্ত, যেটা একটা এনজিও, এবং তোমরা বোধহয় জানো না যে প্রণাম বলে যে সংস্থা, সিনিয়র সিটিজেন্স নিয়ে আমি কাজ করি, যার জয়েন্ট কনভেনর আমি, সেই সংস্থাটি একমাত্র ভারতবর্ষে 11,000-এর ওপর সিনিয়র সিটিজেন্স এর জন্য কাজ করে, এবং সেটা কলকাতা পুলিশ এবং আমরা মিলে করি। ঠিক আছে, এই সংস্থায় কাজ করার জন্য আমার অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য দরকার হয়, সরকারের সাহায্য দরকার হয়। সেখানে কখনো আমাকে বিমুখ করা হয়নি, আমি কাজটা করতে পারছি। সেই কাজটা করতে পেরেছি বলে সেইটার একটা কৃতজ্ঞতা থাকবে না, একটা ধন্যবাদ জ্ঞাপন থাকবে না। সেই কৃতজ্ঞতা থেকে তুমি তো সেই জায়গা থেকে ধন্যবাদ জ্ঞাপন, সেই জায়গা থেকে যখন আমাকে ব্রাত্য বলেছে যে তুই আসবি, হ্যাঁ আমি এসেছি। না তাহলে তো ব্যক্তিগত, সেই তো চেঞ্জ হলো ব্যক্তিগত, তাহলে তো ব্যক্তিগত হচ্ছে। বাহ, তুমি সেই কৃতজ্ঞতা, তার জন্য তুমি লোককে ভোট দিতে বলবে কেন? সেই তো আরে কি মুশকিল, তুমি 30 সেকেন্ড আগে, আমি প্লিজ এটা রেকর্ডিংটা দেখো, কৃতজ্ঞতা বোধ বলছো, ব্যক্তিগত জায়গা বলছো, ধন্যবাদ জ্ঞাপন বলছো, তো সেটা ব্যক্তিগত বললে তুমি রাগ করবে? একটা কথা সরকার এবং সরকার এবং প্রশাসন থেকে এটা হচ্ছে আমার এক্সাম্পল, যে কিনা একজন চরম বামপন্থী, তার এক্সাম্পল, যে তাকে এই রাজ্য তার মতো করে বাঁচতে দিচ্ছে। সুতরাং এই রাজ্যে এখন এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে সাধারণ মানুষ সুস্থ নিঃশ্বাস নিতে পারছে। অরিন্দম, এইটাই তো আমি বলছি। প্রশ্ন আছে আমার, এটা আমি অ্যাপ্রিশিয়েট করছি যে সুবোধদা বা অরিন্দম দুজনেরই
ব্যক্তিগত কৃতজ্ঞতা, ধন্যবাদ। আবার ব্যক্তিগত কৃতজ্ঞতায় চলে যাচ্ছে। আমি বলছি যে আমি একজন চরম বামপন্থী মানুষ হয়ে সেটা মেনে নিয়েই বলছি, সেখানে যদি আমি আমার শান্তিতে আমার কাজ করতে পারি, সমাজের জন্য যেটুকু করার সেটা আমি করতে পারি, তাহলে আম মানুষ, আম জনতা অনেক বেশি ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছে। এবং এই মুহূর্তে এমন একটা জায়গা সৃষ্টি হয়েছে সেখানে অ্যাকচুয়ালি কিন্তু কাজ এই সরকার এবং এই তৃণমূল ছাড়া আর কোথাও কোনো এটা যেরকম তুমি যেরকম বলছো একইভাবে আমার এবার 100% অধিকার আছে 1, 2, 3 করে প্রশ্ন করার। এখানে সরকারের প্রতিনিধি আছে, এখানে সরকারের প্রতিনিধি আছে, এন্ডোর্স করো বাপু, আচ্ছা একজন বামপন্থী মানুষ হিসেবে এটাকে এন্ডোর্স করো। প্রথমে সরকারের যে একজন বামপন্থী মানুষ বলছে তার কথা আমি শুনবো, যে সরকার গণতান্ত্রিক এবং কাজ করে, সেটা এন্ডোর্স করো। আমি বলছি এখানে এক সেকেন্ড, সরকারের প্রতিনিধির কথা আমি শুনবো, আমি তার সাথে এই কথাটা বলছি যে আমাকে এই কাজটা করার জন্য আমাকে 3 দিনের মধ্যে আলিমুদ্দিন থেকে একটা, মানে সিপিএম ডোল খেয়ে যে ভোটটা নিত, দ্যাট ওয়াজ রাইট। অরুণাবোধ আমার কথা, গরিব লোককে ডোল দিচ্ছে, রাতেবেলা মদের বোতল দিচ্ছে সিপিএম, ইট ওয়াজ রাইট। আমার প্রশ্নটা অরিন্দম তুমি শুনলে না, আমি অনেক কিছু, আমার প্রশ্নটা শুনলে না, এই মুহূর্তে সিপিএম ডোল দিয়ে ভোট নিত, আমার প্রশ্নটা শুনলে না, অনেক কিছু আমার বিশ্বাসের কারণে আমি শুধু চোখ বুজে তীব্র নিন্দা করে গেছি। আমার প্রশ্নটা শুনলে না, আমার করা উচিত হয়, বলা উচিত ছিল। আমি এখন বলছি, এখনো কিন্তু আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার কোনো রাজনৈতিক উচ্চাসা নেই, আমি কোনো মতে কোনো দলের কর্মী হতে পারবো না, কিন্তু আমি সমাজের ক্ষেত্রে প্রত্যেকটা ভালো কাজ যদি হয় সেই কাজেতে আমি সামিল থাকতে চাই। সেই কাজেতে যদি তৃণমূল, যদি সরকার, যদি বিজেপি, যদি কংগ্রেস, যদি সিপিআইএম যে বলবে সেই কাজেতে আমি সামিল থাকতে রাজি। আমার প্রশ্ন দুটো, একটা হচ্ছে যে অরিন্দম যারা বারবার করে বলছে আমি একজন কমিউনিস্ট, এই কথাটা বলার পরেও বলছে যে বলার অধিকার কি শুধুমাত্র সিপিআইএম এর আছে? প্রশ্নটাই করা যাচ্ছে না, প্রশ্নটা করতে দিন। এই কথাটা বলার পরে এট দ্য সেম টাইম অরিন্দম বলতে চাইছে যে কংগ্রেস, বিজেপি, তৃণমূল যেই করুক এই কাজটা আমি তার পক্ষে থাকবো। তাহলে এটা নিয়ে আলাদা একটা সেশন হতে পারে, যে তাহলে কমিউনিস্টের সংজ্ঞা নিয়ে একটা আলাদা সেশন হবে, কারণ আমি এটাতে তৃণমূলের ম্যানিফেস্টোটা দেখা যায় তাহলে তারাও কিন্তু কমিউনিস্ট। প্রশ্ন হচ্ছে যে যখন সিঙ্গুর, নন্দীগ্রামে আমরা একসঙ্গে লড়াই করেছি, একসঙ্গে আমরা অনেক মিটিং মিছিল করেছি, মানে আমাদের বিরুদ্ধে ব্রাত্যদের বিরুদ্ধে, আজকে যারা সরকার তাদের বিরুদ্ধে, সেদিন কিন্তু আমরা প্রত্যেকটা ইস্যুটা ছিল পাবলিকের, মানে কেউ ব্যক্তিগত কারো খারাপ, মানে আমারও সিঙ্গুরে ফ্যাক্টরি ছিল না, তোমারও ছিল না, আমি শেষ করি প্লিজ, ছিল না। আমরা কিন্তু অতগুলো লোকের কথা ভেবে সিঙ্গুরে পৌঁছে গিয়ে আন্দোলন করতাম বা তাদের বিরুদ্ধে লড়াই করতাম। আজকে যদি আমার কোনো পট পরিবর্তন হয়, তাহলে আমি কি অতগুলো লোকের কথা না ভেবে শুধু আমার অবজারভেশনটাই ভাববো? তারা কি ভাবছেন সেটা ভাববো না। আমি দল বদল, আমি সেই অভিযোগও করি। এবার আমার বলার দিকে বলতে এখনো 4 জন বলেননি, 5 জন। আমি শুধু এই কথাই বলছি যে আমার যদি একটা কাজ করতে গেলে আমাকে এই তকমাটা নিয়ে রাখতে হয় যে তুমি সিপিআইএম, আর তুমি যদি এমন একটা কাজ করতে গেলে, ধরো প্রণামের যে কাজটা বলছি, সেখানে সরকারের সাহায্য নিয়ে কাজটা করতে হচ্ছে, যেহেতু আমাকে আর ব্রাত্যকে একসাথে দেখা গেল, তার মানে তুমি তৃণমূল, তাহলে কি বকলমে তুমি ফেল করতে, এটা না থাকলে সরকার সাপোর্ট করবে না? তুমি সরকারকে ধন্যবাদ না দিলে সরকার তোমায় সাপোর্ট করবে না? এতদিন তো মানে তুমি কি থ্রেট ফিল করছো? এতদিন থ্রেটন হওয়ার মতো কোনো কাজ হয়নি। বকলমে তুমি থ্রেট ফিল করতে, এটা না থাকলে সরকার সাপোর্ট করবে না? তুমি সরকারকে ধন্যবাদ না দিলে সরকার তোমায় সাপোর্ট করবে না? এতদিন তো মানে তুমি কি থ্রেট ফিল করছো? এতদিন থ্রেটন হওয়ার মতো কোনো কাজ হয়নি। গভর্নমেন্ট তো তার কাজ করবে। এতদিন থ্রেটন হওয়ার মতো কোনো কাজ হয়নি। গত 2.5 বছর ধরে অনেক কিছু ঘটনা ঘটেছে, মানুষ কিন্তু ছুঁড়ে ফেলে দেয়নি তৃণমূল। এটাও মানতে হবে। ধন্যবাদ দেওয়া। আচ্ছা বলানজির কাছে যেতেই হবে এবার। অরিন্দম প্লিজ, বলানজি একদম পরিষ্কার প্রশ্ন, একদম অরিন্দম যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে যে 2.5 বছর ধরে সত্যি ওর কাজের জগতে ও বলছে যে কোনো অসুবিধা হয়নি, ফাইন, আমার মানতে রাজি, কিন্তু অ্যাজ আ ভোটার ও যে সুবিধাটা পেয়েছে, যে ভোট দিতে যাবেন তিনি তো সুবিধা পাননি।
2.5 বছর চমৎকার রামরাজত্বের অনুভূতি নিয়ে আমি ভোটারদের সামনে কি করে বলতে পারি যে অমুক প্রার্থীকে জয়যুক্ত করুন? মানে আমি বলছি যে ইস্যুটা ইস্যুটা তো জনস্বার্থ, সেটা 2.5 বছরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কি করে আমি পাবলিককে অ্যাড্রেস করতে পারি। আমি একটা কথা এখানে প্রথম কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে এখানে যেভাবে আলোচনাটা হচ্ছে ভীষণ ব্যক্তিগত স্তরে সমস্ত আলোচনাটা চলে যাচ্ছে। মানুষ তার মানুষ তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই সিদ্ধান্ত নেয়, এর মধ্যে কোনো ভুল নেই। হ্যাঁ, প্রত্যেকে তার যেভাবে সে ফেস করছে সেভাবে। কিন্তু আমি নিজে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এখন একটা এমন আবহাওয়া চলছে, সামগ্রিকভাবে একটা এমন আবহাওয়া চলছে বিশেষত গ্রামাঞ্চলে, যে যেখানে কিন্তু একটা ভয়ের বাতাবরণ কাজ করছে। দেখো, আমার তো বয়সের গাছপাথর নেই, আমি মিসেস গান্ধীর আমলটাও খুব ভালো করে দেখেছি এবং মনেও আছে সেটা। আমার এই সময়টার মানে মিসেস গান্ধীর আমলের প্রাক সময়টার কথা আমার মনে পড়ে যাচ্ছে। এই যে একটা ভয়ের বাতাবরণ চলছে, এই ভয়ের বাতাবরণের সময়ে বহু মানুষ বহুভাবে বাঁচার একটা নানাভাবে পথ খুঁজে নেয় এবং সেখানে সবচেয়ে সহজতম পথটা হচ্ছে শাসক দলকে গিয়ে তার মানে সমর্থনটা জানানো, কারণ এটাই হচ্ছে একমাত্র সেফেস্ট ওয়ে তুমি তোমার পরিবার এবং এনে কিভাবে ঠিকভাবে থাকতে পারো। উনি যে কাজের কথা বললেন, তোমরা সবাই জানো, মানে এটা খবরের কাগজেও বেরিয়েছে, আমি এক কামদুনির ঘটনা নিয়ে আমরা 5 জন মেয়ে একটা মেমো দিতে গিয়েছিলাম, মুখ্যমন্ত্রীর কাছে বলতে গিয়েছিলাম, মানে এই ঘটনাটা 7 তারিখে ঘটেছে, আমরা তার পরে গিয়েছিলাম যে তখনও পর্যন্ত প্রশাসনিক তৎপরতা দেখতে পাচ্ছি না, এটা নিয়ে একটু তৎপর হন, শুধু এইটুকু লেখা। সেইখানে আমাদের নামে এই ফেব্রুয়ারি মাসে জানতে পাচ্ছি যে আমাদের নামে কেস হয়েছে। হ্যাঁ, তো এটাকে কি বলে? এটাকে উনি যে কাজের জায়গাটা বলছেন, আমি যখন কামদুনি নিয়ে কথা বলবো মানে আমাকে বলতে হবে যে এই সমস্ত কিছু ঠিক আছে। তোমার চ্যানেল নিয়ে তোমার যদি আমার কিছু বলার থেকে তোমার বাড়িতে যাবো না অফিসে আসবো? আমার একটা প্লেন উত্তর দাও। তোমার চ্যানেল নিয়ে যদি কোনো আমার কিছু বলার থেকে তোমার বাড়িতে যাবো না তোমার অফিসে আসবো? যদি তোমার চ্যানেলে যদি কিছু ভুল কিছু চলে, বুঝতেই পারছেন। হ্যাঁ, আমি প্রশাসনের কাছে গেছিলেন, এক্ষুনি বাড়ি বলছি, বললেন না 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 রাইটার্সে আমার মনে আছে, আমরা রাইটার্সে গিয়েছিলাম, আমাদের পুলিশ নিয়ে গিয়েছিল ভেতরে, আমরা পুলিশ এসকর্ট নিয়ে ভেতরে গেছি এবং পুলিশ এসকর্ট আমাদের বার করে দিয়েছে। আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করেননি, উনি বলেছিলেন সময় নেই, তো আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে আসেননি কেন? পুলিশ আমাদের জিজ্ঞেস করে, আমরা তখন বলি যে কামদুনির ঘটনা ঘটবে আমাদের জানা ছিল না, তাই জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারিনি, তা আমরা এটা ওকে দিতে চাই। তখন ওর অফিসে আমরা ওটা দিয়ে আমরা চলে আসি। একদম এইটুকু ঘটনা। সেই ঘটনার সূত্র ধরে আমি 6 মাস বাদে জানতে পারলাম আমি নাকি ফেরার। হ্যাঁ, অরিন্দম বলছে ব্যক্তিগত অভিজ্ঞতাটা 2.5 বছরের আলাদা। একটা ছোট্ট কথা, অভিজ্ঞতা আলাদা। হ্যাঁ, আমি বলছি ব্যক্তিগত জায়গা থেকেই কিন্তু মানুষ সার্বিকটার নিশ্চয়ই, আমি তো বলছি এই কথাটা, আপনার ব্যক্তিগত যেটা অভিজ্ঞতা আলাদা। আর একটা কথা আমি বলি, একটা এক্সাম্পল দিচ্ছি। সালমান খান আমার থেকে অনেক বড় অভিনেতা, অনেক পরিচিতি, অনেক তার পপুলারিটি। সালমান খান প্রকাশ্যে বলেছেন যে আমি গুজরাটের আমি নরেন্দ্র মোদীকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। সালমান খান তার সাথে একথাও বলেছে, আমি প্রত্যেকবার যেমন প্রিয়াদাতের জন্য আমি ক্যানভাসিং করতে বেরোই, এবারও কিন্তু বেরোবো। তো তাহলে সালমান খান বিজেপি না সালমান খান কংগ্রেস? আমার বক্তব্য সুমন বোঝার চেষ্টা করো। আমি বলছি যে এইটা না হলেই তুমি ওইটা, তার মাঝামাঝি কিছু নেই। এই মেরুকরণটা সিপিএম তৈরি করে দিয়ে গেছে। হ্যাঁ, এইটা বলুন, এটাই আমি চাইছিলাম শুনতে, এটাই আমি চাইছিলাম শুনতে। আমি তো কারো জার্সি পরিনি, আমি তার মধ্যে ছিলাম এবং এবং সেই ভুলটা আমি স্বীকার করে দিচ্ছি। বড় দৃষ্টান্ত তো তুমি। হ্যাঁ, নিশ্চয়ই। না, ও বলছে ভুল স্বীকার করে নিচ্ছে। হ্যাঁ, উনি তো ভুল স্বীকার করছেন। না, কিন্তু তুমিও সেই বুদ্ধিজীবীদের পোস্টারে গেছিলে। বুদ্ধিজীবীর ব্যাপারটা কি আমি জানি না, আমি বুদ্ধিজীবী না, আমি বুদ্ধিজীবী জানি না। আমি বলতে চাইছি যে
সুমন আমাকে একটা কথা বলো। তুমি অনেক কথা বলেছো, অন্যদের বলতে দাও না একটু। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে আজকে তুমি যে জার্সি বদলের কথা বলছো, এটা কিন্তু এর পেছনে একটা বড় সামাজিক কারণ কাজ করছে। এটা এরকম ব্যক্তিগত ব্যাপার নয়, আমি এই কথাটা বলতে চাইছি। এইটা একটা সামাজিক কারণ কাজ করছে এবং এরপরে হয়তো আমরা আরো অনেককে দেখব। আমি তো ওই মঞ্চে অরিন্দম সুবোধকে তো আমার আশ্চর্য লাগেনি, আমি তো আরো আশ্চর্যজনক লোককেও দেখলাম। তো হতেই পারে কারণ মানুষের সবচেয়ে আগে তো তার আশ্চর্য লাগেনি, কিন্তু কিছুক্ষণ আগে আমাদের মাননীয় সঞ্চালকের মুখ থেকেই শুনলাম সারা পশ্চিমবঙ্গে আশ্চর্য। হ্যাঁ ঠিক আছে, হতেই পারে, আমার লাগেনি। আপনার ব্যক্তিগত সুমন বলেনি এটা, ওটা বাদশা বলছে সারা পশ্চিম মধ্যে থেকে 60% তারা নিজেরাই বদলে গেছিল। 60% না না বলতে দিন, উনি আপনি বলুন। আমার বক্তব্য হচ্ছে যে এই যে একটা মানে দুজন মানুষকে আমরা প্রতীক হিসেবে দেখতে পারি, কিন্তু এর পেছনে একটা বড় সামাজিক কারণ এবং একটা পরিবর্তন কাজ করছে। এই পরিবর্তনটাই মানে কি বলবো, এই পরিবর্তনটাই এখন এগিয়ে আসছে এবং আমি নিজে যেটা অনুভব করছি যে একটা চতুর্দিকে একটা সার্বিক লুম্পেনাইজেশন হয়েছে মানে, এবং সেইটাকে মানুষ ভীষণ ভয় পাচ্ছে। এটা সাধারণ মানুষের কথা আমি বলছি। আমি একটা পরিষ্কার বুঝে গেলাম, বাচ্চা নিয়ে খুব ভালো আছে, কোনো ভয়ের জায়গা থেকে কিন্তু কোনো সমর্থন, এক সেকেন্ড কোনো অর্থের জায়গা থেকে কোনো কোনো ভয়ের জায়গা থেকে কিন্তু আমি আসিনি। আমি একটা কথা বলি এক্ষুনি আমি স্টুডিওতে অরিন্দম সিং গত 2.5 বছর এই রাজ্যে চমৎকার আছেন, বোলান্দি তত ভালো নেই। এবার মানুষ যখন ভোট দিতে যাবেন তখন তিনি তার অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেবেন যে অরিন্দম সেটাই বলছি এক্স্যাক্টলি। এবং আমি তোমার সঙ্গে একমত, এবং সেইখানে এটা আসে এত প্রশ্ন আমি তোমায় ডাকতামও না যদি না তুমি কোনো বিশেষ প্রার্থী বা দলের সমর্থন করো কিনা সেই প্রশ্নটা উঠতো, ওটা বড়, ওটা জনস্বার্থ, সেই জন্য ডাকাটা। তুমি যদি বলতে যে তোমার অবস্থান বদল হয়েছে, হতেই পারে, আমি তো বললাম গণতান্ত্রিক অধিকার, কাল তুমি বিজেপি হতে পারো, সুবোধদা কাল নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় মন্ত্রী হতে পারেন, গণতান্ত্রিক অধিকার না হতে পারেন। আমি বলছি পৃথিবীতে কত রকম, আমি সুবোধার কাছে যাবো, আমি আসবো সুবোধা আপনার কাছে এতগুলো কথা বললেন, তুমি একটা বলতে দেবে না? আমি ফিরে আসবো, আমি বলতে চাই প্লিজ। আমি খালি তুমি নোট রাখো, আমি তোমার একটা প্রশ্ন করতে চাই। না 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 বোলান্দির উত্তর দিই না, আমি তোমাকেই বলবো। কথা বলবি না আমি ও সরকারকে একবারই বলে, ও রাজ্যের একজন মন্ত্রী অনেকবার বলছে, কাউন্টার অবশ্যই না না আমি যাবো আমি একবার কথা, আরে ভরসা আছে তো আমার ওপর সবার, আমি যাবো সুবাদার কাছে যাবো উইথ আ লাইটার নোট। সব বড্ড সিরিয়াস হয়ে যাচ্ছে, একটা চালু রসিকতা আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে একদিকে এমআরসিপি এফআরসিএসরা, আরেকদিকে এমডি আর এমএসরা। এমএস কারা? যে এমডি আর এমএস হচ্ছে যারা প্রথম থেকে তৃণমূল কংগ্রেস, সিঙ্গুর, নন্দীগ্রাম, তার আগে থেকে বা তারপর থেকে, যে একেবারে ধরুন আপনার মতো, যে একেবারে এই সংগ্রামের শরিক, পাশে আছেন, প্রচুর মানে সিপিএম এর আক্রমণ, প্রতি আক্রমণ, ছুরিকাঘাত, আক্ষরিক অর্থে বলছি না, তাতে রক্তাক্ত হতে হয়েছে, ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হয়েছে, তারপর এই সরকার তার প্রতিষ্ঠা হয়েছে ইত্যাদি, এই সরকার চলেছে। আর হচ্ছে ওই বললাম এমআরসিপি এফআরসিএসরা, যারা বাইরে থেকে পরবর্তী সময় এসছে। আমি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না প্লিজ, আমি নিশ্চিত আপনারা নেবেন না। সেটা হচ্ছে যে এই নিয়ে একটা ক্ষোভ, অভিমান যে আচ্ছা ওরা যারা আমাদের এইরাম আক্রমণ করেছে, মানে তারা, মানে আমি তো ভাবতেই পারছি না আগের অবস্থান হলে সুবাদা আপনি কিছুতেই অরিন্দমের পাশে বসতেন না, আমি লিখে সই করে দিতে পারি। মানে আমি বলছি যে আপনার অনুভূতিটা জানতে চাইছি, আমি তর্ক বিতর্ক একটু সাংবাদিক সুলভ উস্কে দিলাম ব্যাপারটা তা নয়, জানতে চাইছি। না, আমি এইভাবে ভাবি না, কারণ আমি তো রাজনীতিক মানুষ নই। আমি একটা সময় খুব ভয়ঙ্কর অবস্থা দেখে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আমার কাছে সকলেরই ভালো সম্পর্ক ছিল, আর আমার যা হোক কোনোভাবেই কোনো সরকারি সাহায্য জীবনে নেবার কোনো দরকার হয়নি, কারণ বহুদিন থেকে পথে হাঁটছি, কাজ করছি, অনেক দুঃখ থেকে একটা নিজের অবস্থান তৈরি করেছি, সেটার একটা ইতিহাস আছে। কেউ যদি এরকম তুলে দেখান তাহলে পরে তারা জানতে পারবেন। এই থেকে যেমন এই অরিন্দম তার কিছু মাস আগে আমার বাড়িতে ইলিশ মাছ খেয়ে গেছে, ও সস্ত্রীক সব। সুবোধ 2011, হ্যাঁ, ওই ঘটনার আগে থেকে আমাদের সঙ্গে এইরকম সম্পর্ক। কোন ঘটনা?
এই যে এই যখন আমাকে গালাগাল দিচ্ছে সবকিছু, সুবোধ মল্লিকা এরা আমাদের কি সম্পর্কের কোনো বলার কিছু, দর্শকরা দেখলে দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের আড্ডা। যখন আমরা একটা সিদ্ধান্ত নিয়ে কোনো রকম কোনো কিছু প্ররোচিত হয়ে নয়, আমরা তো প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি সেরকম নয়, আমরা দেখেছি একটা ভয়ঙ্কর ঘটনা যেটা মানুষকে মারা হচ্ছে এবং একটা অসম্ভব নৈরাজ্যের একটা বাতাবরণ তৈরি হয়েছে। সেই রকম জায়গা থেকে আমরা ঝাঁপিয়ে পড়েছি, কিন্তু আমাদের মধ্যেই কেউ মস্তিষ্ককে বেশি প্রশ্রয় দেয়, কেউ বিবেককে প্রশ্রয় দেয়। মস্তিষ্ক এবং বিবেক ব্যালেন্স করে চলাটা খুব কঠিন জিনিস। এখন অনেকের মস্তিষ্কও রাজনীতি, বিবেকও রাজনীতি। অনেকে যে যা কাজ করে মস্তিষ্ক দিয়ে রাজনীতি করে, বিবেক দিয়ে করে না। এরকম অনেক রকম ব্যাপার ট্যাপার আছে, এগুলো আমরা যারা এখানে বসেছি সকলেই পরিণত, যারা বুঝবার বুঝে নেবেন। এখন ঠিক তেমনি হ্যাঁ, সুতরাং এগুলো নিয়ে আমার কোনো দুঃখ নেই। ব্যক্তিগত দুঃখ হয়েছিল যে সুবোধ আমাকে এরকম কথা বলল বা অরিন্দম এরকম কথা বলল, তারপরেও অনেক রকম চাহনি খুব বাজে সব হয়েছে টয়েছে, আমার মন খারাপ হতো। আমার তো আর কিছু করার নেই। এটার থেকে ব্রাত্যদের আর একটা বিশেষ ক্ষমতা আছে, যেমন ওর মধ্যে একটা মস্তিষ্কের কাজ করে, সকল হয়তো হৃদয়টাকে একটু আলাদা রেখে মস্তিষ্ক দিয়ে, এই জন্য আমি কোনোদিন কিন্তু রাজনীতি আসতে পারবো না। রাজনীতির মানুষকে এখানে যেমন আলোচনা করতে রাজনীতির মানুষ ধুত্তার তা নয়, প্রচন্ড কঠিন কাজ। একটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং মানুষের কাছে নিজেকে গ্রহণীয় করে তোলা সেটা কঠিন কাজ, সেটা অত্যন্ত কঠিন কাজ। মানে আমাদের মতো ক্ষুদ্র মানুষ কোনোদিন পারবে না। কি বলছেন, একজন সংবেদনশীল শিল্পী তো অনুভূতিপ্রবণ, সেটা আমাদের একটা পেরিফেরি আছে, সেই পেরিফেরির মধ্যে আমরা যথেষ্ট। তাতে হয়তো কেউ মানুষ দীর্ঘদিন পরীক্ষা দিয়ে হয়তো বুঝেছেন এ লোকটা কিছু কথা বললে ঠিকঠাক বলে, সেটা অনেক পরীক্ষা দিতে হয়। এখানে প্রত্যেকেই, এখানে কেউ নেই যে আমার সমালোচনা করেনি দু একজন বা যা কিছু, কিন্তু এটাও ঠিক কথা, মানুষ তো শালগ্রাম শিলা নয়। আমাদের স্খলন আছে, আমাদের লোভ আছে, আমাদের লালসা আছে। এই সব থেকে যদি আমি কিছুটা মুক্ত হতে পারি তাহলে আমি দাঁড়িয়ে থাকতে পারি। আর একজন কবি যথেষ্ট সংবেদনশীল, তিনি কি লালসাহীন তা তো নয়। এবং হয়তো রিয়ালাইজেশন পরিবর্তন হয়, আজকের বোধ থেকে অন্য বোধে যেতে পারি, এবং এটা কোনো খারাপ কিছু নয়। তোমরা কি, তোমরা পরিবর্তন করনি? তোমরা শিবির বদল করনি কোনদিন? আজকে নো, যেটা আমি গুপ্ত কণ্ঠে বলতে পারি, আমরা যে প্রতিষ্ঠানে আছি সে প্রতিষ্ঠান অনেক রকম অনেক কিছু করেছে, এবং আজকে যারা ক্ষমতাবান পৃথিবীতে, তারা বাঘে গরুতে একসঙ্গে জল খাওয়ায়। সিঙ্গুর দেখায়নি, এরই একটা সিঙ্গুর দেখায়নি এবিপি আনন্দ, নন্দীগ্রাম দেখায়নি, নেতাই দেখায়নি, কামদুনি দেখায়নি। দেখালেও দেখো সুমন, আমার সাথে তোমার ব্যক্তিগত কোনো ব্যাপার নেই। না না, আপনি বলুন এই খবরটা সুমন, আজকে তোমার সাথে আমি বলছি, এই খবরটা তোমরা দেখাওনি? তোমরা শিবির বদল করেছো বলে একটা খবর বলুন। এবিপি আনন্দের তরফে আমি চ্যালেঞ্জ করছি, সে কথা নয়, সুভাপ্রসন্ন ভট্টাচার্যকে চ্যালেঞ্জ করছি। সে কথা নয়, তোমরা গেলে ভাই শিবির বদল করেছো। সুতরাং কোনটা রাধারানী আরই দেখায়নি, তাপসী বাড়ি দেখায়নি, নন্দীগ্রাম দেখায়নি, আজকে কামদুনি দেখাচ্ছি না। কিন্তু শিবির বদল করাটা আহামরি কোনো খারাপ কাজ না, লালসার ব্যাপারটাও খারাপ না যে মার্জনা করবেন। আমি শিবির বদল যে অর্থে বুঝি, আর মানে আমি আপনার এই চমৎকার শিবির বদল ভালো কাজে আমি একমত হতে পারলাম না। একমত কেন বলছি না, কেন আমি বারবারই বলছি, সুবোধদা কিছু বলতে, মানুষকে কেন ওইভাবে আমরা দেব, কারণ মানুষের মনে পড়ছে যোগ বিয়োগ একটা পরে হয়, এখন সেই কারণে। আর একটা এটাও তো সুমন তো ঠিক যে আমরা কতটা শক্তি ধরি, আমরা কতটা শক্তিধর ব্যক্তিগতভাবে বা কোনোভাবে। এখন যারা সমাজ চালায়, যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে বা যেতে পেরেছে, সেটা অর্থে বা সম্পত্তিতে কিংবা রাজনৈতিক শক্তিতে, তারা অনেক পুতুল খেলায়, অনেক ভাবে খেলায়।
পুতুল কারা? শিল্পীরা, সাহিত্যিকরা, আপনারা? শিল্পী সাহিত্যিক সে তো এরকম ভাবে কথা বলে তো লাভ নেই। আমি সারা জীবন কাজ করি, কেন রবীন্দ্রনাথকে নিয়ে কম কথা তো হয়নি? রবীন্দ্রনাথ তো মুসলিনের কাছে গিয়ে তার কত কিছু কথা হয়ে গেছে, পুতুল কারা, এগুলো তো কোনো কথা নয়। আজকে এই যে এত কথা হলো, এই বিজেপিকে প্রথম আলিঙ্গন করে কারা, সেগুলো কি আমরা জানি না? এই যে আজকে সুবোধ এখনো অপরিণত কথাবার্তা বলছে, এখনো অপরিণত কথা বলছে, একেবারে যার যেন সেই প্রচন্ড ভাবে নরেন্দ্র মোদী তার দেশের সবচেয়ে বড় শত্রু একেবারে ধ্বংস করে দিল। এগুলো তো ঠিকঠাক নয়। এখনো আবেগে ভর দিয়ে হয়তো আরো 10-15টা কবিতা লিখে দেবে, এটা ঠিক নয়। এগুলো খুব সাময়িক। কে নরেন্দ্র মোদী, কে গুজরাট, কে মানে তৃণমূল কংগ্রেসে কি কখন কে কি করেছে, কার মাথায় কখন কি উকুন হয়েছিল, বাঁচতে বসছি সন্ধেবেলা, এগুলো নিয়ে তো কোনো কথা চলে না। যেমন বাঁদর খেলানো দেখতে সবাই ভালোবাসে, এই আমরা এসে কতগুলো কাজ করি। আমি আমার সম্মানিত শিল্পীর কথাটা অন্য, সম্মানিত শিল্পীর কথাটা অন্য, বিশ্ববিখ্যাত সুমন তা নয়, সেটা তা নয়। কিন্তু আমি বারবার বলছি আমাদের স্খলন আছে, আমাদের হয় না তা নয়। আমরা কেউ শালগ্রাম শিলা নয়, অরিন্দমও নয়, সুবোধও নয়, কিন্তু সুবোধের মধ্যেও যে হৃদয় আছে, যেটা হয়তো ওর সত্যি লেগেছিল। এবং যেমন ওকে এই কথা বললাম মল্লিকা মারা যাবার পর, তখনও কিন্তু আমাদের তিক্ততা মেটেনি, তখনও আঁচ রয়েছে রাগের, দুঃখের। আমরা কিন্তু গেছি, গিয়ে সেখানে বসেছি। সেদিনও যখন আমার 8 সেকেন্ডের অনুষ্ঠানে ওকে বললাম তোমার পাশে একটা চেয়ার খালি রেখে দেবো, মল্লিকা বসবে, জিজ্ঞেস করে। সুতরাং এগুলো আমাদের আছে, থাকবে। এবং আজকে কোনোদিন আমি ওকে কখনো খারাপ কখনো মনে করেনি। বেরিয়ে গিয়েই সঙ্গে সঙ্গে কথা হয়েছে। আমাদের কত সবচেয়ে সময় কত রকম কত সমালোচনা শুনে আমাদের কোনো সম্পর্কের কোন রকম কোনো কিছু স্খলন হয়নি। আপনার মতো লোকেরা যে সিভিল সোসাইটি আন্দোলন শুরু করলেন, সেই আন্দোলনটা আসলে এই মন্তব্যে না আন্দোলনটা দুর্বল হয়ে যাচ্ছে। দেখবেন অনেক আন্দোলন আপনাদের মনে আছে, রাজনীতিবিদদের আমরা ব্রাত্য করে রেখেছিলাম, কেন? তাদের স্খলন হয়, শিল্পীদের স্খলন হয় না বলে। আজকে যদি আপনি একথা বলেন যে আমরা কেউ শালগ্রাম শিলা নই, তাহলে সেই মিছিলগুলো তারা প্রশ্ন করবে কেন রাজনীতিবিদদের ডাকিনি আমরা, কেন ব্রাত্য ছিল তারা? সবটা মিলেমিশে এক হয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি কি বিচার করা যায়? আরো সময় লাগবে, আরো সময় লাগবে। তিলোত্তমার কাছে যাবো। প্রথম প্রশ্ন, বাচ্চা বলছিল যে নাগরিক অবস্থান এইরকম বদল করলে, ব্যক্তি অবস্থান বদল হলেও নাগরিক আন্দোলন, যে নাগরিক আন্দোলন এই রাজ্যে দানা বেঁধেছিল, সেটা কি রাজনৈতিক পরিসর যখন তার উপর রাজনৈতিক ছাতাটা চলে আসে, অরিন্দম যে অভিযোগ করেছে আমার মনে হয় অত্যন্ত সঙ্গত অভিযোগ, যে একেবারে পোলারাইজেশন হয়েছে, হয় তৃণমূল নয় সিপিএম। এই ব্যাপারটা কোথাও নাগরিক আন্দোলনকে একটা বড় ধাক্কা দিল। নাগরিক আন্দোলনের বিশ্বাসযোগ্যতাটাই আমার মনে হয় মানে খুব অল্প সময়ের মধ্যে প্রশ্নের মুখোমুখি হয়ে গিয়েছিল, যে নাগরিক আন্দোলনটা আমরা এর আগে দেখেছিলাম। মানে যত শুরুর দিকে যতখানি মানুষ সেই আন্দোলনকে বিশ্বাস করেছিল, কিছুদিন পর থেকেই কিন্তু পোলারাইজেশনটা খুব স্পষ্ট হয়ে ফুটে ওঠে। আমরা অনেককেই দেখেছি যে তারা হয়তো প্রথম 1 মাস নিরপেক্ষ ছিলেন, 1 মাস মানে 31তম দিন থেকেই দেখা গেছে তাদের পক্ষপাতিত্ব খুব স্পষ্ট ছিল। সুতরাং কারা সেই পোলারাইজেশনটাকে তৈরি করলো, কোন দল, কারা কোন ক্ষমতাসীন, কে কখন কি ছিল, এই ইতিহাসটার চাইতেও বেশি জরুরি হচ্ছে যে পোলারাইজেশনটা ছাড়া ভাবাটাই বোধহয় আমার মনে হয় একটা অবাস্তব চিন্তা। কারণ পোলারাইজেশন ছাড়া কিছু হয় না, কিছু হয় না। আমরা হ্যাঁ, হতে পারে কি যে কেউ প্রত্যক্ষভাবে জড়িত, কেউ অপ্রত্যক্ষভাবে জড়িত। আমি প্রত্যক্ষ রাজনীতি করি না, কিন্তু মনে মনে আমার কোনো না কোনো দলের সঙ্গে, কোনো না কোনো মতাদর্শের সঙ্গে আমি সংশ্লিষ্ট। আমি যদি সেটা অস্বীকার করি, আমি একটা নিরপেক্ষ ব্যক্তি। সুতরাং পোলারাইজেশন আছে এবং রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থে। আপনাকে ধন্যবাদ, আপনি এই কথাটা এখানে বললেন। হ্যাঁ, খুব 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 সত্য কথা। এই আমার মানে সবসময় দেখা যায় যে রাজনৈতিক স্বার্থে তারা এই জিনিসটা ঘটায় না। এইটা কি তিলোত্তমা, একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ধরো মানে এটা ইস্যু ভিত্তিক হতে পারে না, যে আমার রাজ্যে আমি সিপিএমও নই, তৃণমূল নেই, আমার রাজ্যে কোনো খারাপ ঘটনা হলে দেখাবো, কোনো প্রশংসনীয় ঘটনা রাজনীতিবিদ করলে দেখাবো, বা আমি দেখাবো বলতে আমি মিডিয়া বলছি না, আমি সমর্থন করব, পাশে গিয়ে দাঁড়াবো, বিবৃতি দেবো। আমি বলছি এই অবস্থানটা কি অলিক? না, আমি সে কথাই আসছি। হ্যাঁ,
আমি যেটা বলতে চাইছি যে আমার এই মানে আমি যেহেতু আজকের এই আলোচনার পরিপ্রেক্ষিতে শুধু আমি এই ঘটনাটা টেনে আনছি উদাহরণ হিসেবে, সেটা হচ্ছে যে এখানে আজকে দুজন ব্যক্তি যাদের আমরা বোলান্দি বলেছেন যে আমরা এদের সিম্বলাইজ করতে পারি ব্যক্তিগত তাদের দুঃখ অনুভূতি ইত্যাদি ইত্যাদি বা এর বাইরে রেখে, ঠিক আমরা সিম্বলাইজ করলাম। এবার দেখতে হবে যে আমরা দুজন ব্যক্তির স্টেটমেন্ট নিচ্ছি, বিবৃতি নিচ্ছি, শুনছি কেন আপনারা এই কাজটা করলেন, যেখানে দেখা যাচ্ছে যে লোকজন শকড হচ্ছে, লোকজনের বিশ্বাসের আঘাত লাগছে। মানে যেটা হয়েছিল যে বিভীষণ ছিল অত্যন্ত গুণী ব্যক্তি, অত্যন্ত পণ্ডিত এবং সুযোগ্য একজন ব্যক্তি, কিন্তু বিভীষণকে মানে আজকে 2000 বছর ধরে মানুষ ক্ষমা করেনি, আজও তাকে ঘরের শত্রু বলা হয়। অথচ বিভীষণ রাবণের বিরুদ্ধে ঠিক ঠিক কথাই বলেছিল, কিন্তু সে যদি রামচন্দ্রের শিবিরে জয়েন না করতো তাহলে তার ঘরের শত্রু এই দুর্ভোগটা জুটতো। এখন জিনিসটা হচ্ছে যে আমার কোনো কিছু খারাপ লাগতে পারে, আমি তার জন্য চুপচাপ থাকতে পারি, আমি তার জন্য সরে যেতে পারি, কিন্তু যখনই আমি এরকম ধরনের সরব এক জায়গায় থেকে আবার সরবভাবে আরেক দলে জয়েন করি, তখন মানুষের মনে সেই প্রশ্নটা আসে যে এরা কি বিশ্বাসযোগ্য, এটা আসে। এটা নিয়ে কাউকে দোষ দিয়ে লাভ নেই যে কেন আমাকে বিশ্বাসযোগ্য ভাবছেন, এটা হচ্ছে এক না। আমি এখানে একটু এক জায়গায় অরিন্দম এবং সুবোধদাকে সমর্থন বলবো না, আমি প্রতিযুক্তিটা দিই সেটা না। এক সেকেন্ড আমি বলছি যে কেন তুমি বললে না কেন বিশ্বাসযোগ্যতা, মানে কেন হঠাৎ এতজন তো প্রেস কনফারেন্সে ছিল, কেন হঠাৎ ধরো সমস্ত সংবাদ মাধ্যমের নজরে এই দুজনই পড়লেন, তার একটা কারণ আমার যেটা মনে হয়েছে পুরো ঘটনাটা দেখে সেটা হচ্ছে দেখো সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই, তারপরে পরিবর্তনের পর সেটা তুমি কামদুনি বলো, সেটা তুমি পার্ক স্ট্রিট বলো, কনসিস্টেন্টলি কিন্তু অরিন্দম নয় সুবোধদার একটা বক্তব্য ছিল, এবং সেই বক্তব্য একটা বিশেষ দল বিশেষ গোষ্ঠীকে সমর্থন, ঠিক আছে। এবার এইটা যদি না থাকতো, মানে আমি বলছি যে অনেকেই তো পোস্ট সিঙ্গুর বা পোস্ট নন্দীগ্রাম সিপিএম এর হয়ে কথা বলেছেন, তাদেরও আমি প্রেস কনফারেন্সে দেখেছি, কিন্তু তারা আসেননি পেরিফেরিতে। তার কারণ হচ্ছে যে সিপিএম এর অতি দুঃসময় যে ঘটনাকে মনে হয়েছে আপাতভাবে যে এই ঘটনা সমর্থন করা যায়, নেতার ঘটনায় পাশে দাঁড়ানো যায় বামফ্রন্ট সরকারের, সেই ঘটনাতেও সুবোধদার বক্তব্য ছিল বামফ্রন্ট সরকারের সমর্থনে। সেই জন্য আমার মনে হয় যে এই দুজন, আমি আগেই বললাম যে সক্রিয় ছিলেন যেহেতু। এবার এখানে আমি দুটো ভাগে ভাগ করছি জিনিসটা। এক নম্বর ভাগ হচ্ছে কি যে আমরা গোটা আলোচনাটাই মানে সুমনের এই ঘরটাতে মতামত দিতে, যাই হোক লোকের পরিষ্কারভাবে মতামত শুনেছে। আপনি তো সিঙ্গুর আন্দোলনে লাঙ্গল ধরতে পারবেন না, মানে আমি বলছি প্রত্যেকে না সমাজে নিজস্ব রোল, আমি হ্যাঁ অবশ্যই বক্তব্য। একটা দিক হচ্ছে যে এখানে আমরা আলোচনাটা করছি এবং ওনাদের বিবৃতিকে সম্পূর্ণ মাথায় রেখে এই জিনিসটা মাথায় রেখে যে ওরা যে কথাগুলো বলছেন সেটা হচ্ছে অকপটে বলছেন, যা বলছেন সেটাই সত্যি, এর আড়ালে কিছু নেই। কিন্তু সত্যি কি আড়ালে কিছু নেই? আমার একটু সন্দেহ হচ্ছে। কেন সন্দেহ হচ্ছে যে যেহেতু সুদীর্ঘ কয়েক বছর ধরে এদের দুজনেরই, সুবোধদা এবং অরিন্দম দা, এদের দুজনেরই যেহেতু ধারাবাহিকভাবে আমি বক্তব্য পেশ করার ধরনটা শুনেছি সেটা অত্যন্ত যুক্তিবাহ, প্রশংসনীয়। আমি সেটা তাদের সঙ্গে একমত কি একমত না সেটা অন্য বিষয়, কিন্তু যখন এই যে ব্রাত্য, অনেক সময় ওর সাথে আমার মতানৈক্য হয়, কিন্তু ব্রাত্যর কথা বলার ধরন এত সুন্দর বাক্য প্রয়োগ, এত সুন্দর শব্দ প্রয়োগ আমি অত্যন্ত প্রশংসা করি। তো এই যে প্রশংসনীয় যুক্তিসঙ্গতভাবে কথা উপস্থাপনা করবার ক্ষমতা সেটা দুজনেরই আছে, অথচ আজকে যখন দুজন নিজস্ব মতামত বলছেন, নিজস্ব বক্তব্য উপস্থাপিত করছেন, যুক্তির ভয়ঙ্কর রকমের অভাব। সে তারা যতই নিজস্ব ব্যক্তিগত অনুভূতির কথা বলুন না কেন, আড়ালে কি আছে একটু বলবে? আড়ালে কি আছে আমি জানি না, আমার সন্দেহ হচ্ছে, আমি অকপট ভাবতে পারছি না। এক নম্বর হচ্ছে আড়ালে কি থাকতে পারে। আমার বক্তব্যটা শেষ হোক, আমার বক্তব্য শেষ হয়নি। এই কারণে ওদের ফোনগুলো আমি করেছিলাম, না আমি কি আড়াল থেকে ওদের ভয় দেখালাম? আমার একটা উপন্যাসের নাম মনে পড়ছে, আলাদা আছে কালীচরণ, কিন্তু ব্রাত্য কালীচরণ নয়। আমাকে বক্তব্যটা শেষ করতে দেওয়া হোক। বলা হয়েছে প্লটটা কি? আমি আমার সন্দেহের কথা বলছি, কেন সন্দেহ হচ্ছে সেটাও বললাম। আমি কিছু জানি না এর আড়ালে কিছু আছে কিনা, নাও থাকতে পারে, হতেই পারে আপনারা 100% অকপট, হতেই পারে আপনারা বন্ধুত্বের খাতিরে এই কাজটি করেছেন, এটা নিয়ে সন্দেহ আমার জেগেছে। আমার মনে হয় আমার মতো আরো অনেকের জেগেছে। আমি একটা সাধারণ লোক, আমি রাজনীতি করি না, হতেই পারে আর অনেকে জাগেনি, রাইট? অনেকে জাগেনি, অনেকে এই জিনিসটাকে অকপট ভাবে একটা নিয়েছে। আমার বক্তব্য এবং আমার মনে হয় এই সন্দেহের পেছনে কিভাবে জিনিসগুলো আসে, যে এই সন্দেহটা যদি 1% অমূলক না হয়,
তাহলে কি আমি ধরে নেব যে কোথাও একটা চোরা সন্ত্রাসবাদ চলছে, কোথাও একটা চোরা আগ্রাসন চলছে, কোথাও একটা কাজে কর্মের ক্ষেত্রে যেটা উনি খুব দামামা বাজিয়ে বলছেন যে সরকার আমাকে সর্বতভাবে সাহায্য করেছে, আমি এত তাদের বিরোধী কথাবার্তা। আরে সরকার কি কোনো দল নাকি? আমি যদি আজকে কোনো প্রবলেম নিয়ে সরকারের কাছে যাই, সরকারের তো সেটা, আমার তো সেটা অধিকার যে আমি নাগরিক হিসেবে সরকারের সাহায্য পাবো, সেটা আলাদা কথা। শুনুন, আমার পাশের বাড়ির ছেলেটি ভীষণ ভালো, কেননা সে আমাকে দেখে গালে চড় মারে না, এটা কথা নয়। কথা হচ্ছে গালে চড় মারাটা খারাপ কাজ, সেটাই বাজে, সেটা লোকে করবে না। গালে চড় মারবে না সেটা স্বাভাবিক, গালে চড় মারাটা স্বাভাবিক না। সরকার, আমি একজন পশ্চিমবঙ্গের, আমি নাগরিক, আমি ভারতবর্ষের নাগরিক, আমি যদি সরকারের কাছে কোনো সাহায্যের জন্য গিয়ে দাঁড়াই, সরকার আমাকে সেই সাহায্য করবে। ইউটোপিয়ান সরকারের কথা একটু অন্যরকম বলছি না, এটাই আমাদের বিশ্বাস, সেই বিশ্বাস থেকে আমরা পরিবর্তনকে এনকারেজ করেছিলাম। ভারতবর্ষে বাস, এটা হচ্ছে 1 নম্বর দিক। 2 নম্বর দিক হচ্ছে যে আমি এগুলো সব সরিয়ে রাখছি, আমি শুধু ভাবছি মানুষের শক্ত হওয়ার কথাটা। এই যে লোকের খারাপ লাগছে কেন, ঠিকই তো, ব্যক্তিগত সিদ্ধান্ত, কেউ পাল্টাতেই পারে, এটা নিয়ে বিস্ময়েরও কিছু নেই, রাগেরও কিছু নেই। আমি একটা কথা কেন না বললে মিস, আমি আমার বক্তব্য শেষ করে, খারাপ লাগছে মানে এই নয় যে মানুষের খারাপ লাগছে, বলো কিছু লোকের খারাপ লাগছে, কিছু লোকের ভালো লাগছে। বেশ, কিছু লোকের খারাপ লাগছে, কিছু লোকের ভালো লাগছে। যাদের খারাপ লাগছে আমি তাদের কথা বলছি। তাদের খারাপ লাগার জায়গাটা হচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে আমি যদি বলি যে আমার, আপনারা দুজন কোন দলে আছেন না আছেন আমার কিছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কিছু লোক থাকা সমাজে অত্যন্ত জরুরি, যে যারা কোন দল ক্ষমতায় আছেন বা তারা নিজস্ব যে তাদের আদর্শ, সেই আদর্শ অনুযায়ী যে তাদের বিচার বিবেচনা, সেটা তাদের সঙ্গে ক্ষমতাসীনের যোগাযোগ আছে কি নেই সেটার কথা বিবেচ্য নয়। বিবেচ্যটা হচ্ছে যে আমি আমার আদর্শ এবং বিচারবুদ্ধি অনুযায়ী যখন দেখব যে সমাজে এই ঘটনাটা ঘটছে, এটা সম্পর্কে আমার প্রতিবাদ করা উচিত, তখন আমি সেটা করব। এরকম একটা শ্রেণী থাকাটা ভীষণ জরুরি। সেই শ্রেণীটা কি মানে সেই শ্রেণী তো আছে, সবাই গন্ডার হয়ে যায়, সেই শ্রেণী তো আছে, সেইখানে যখন সেই শ্রেণী যখন আমরা দেখি পাল্লা একটু ওঠানামা করছে, মানুষের আতঙ্ক জাগে, তাদের মনে হয় যে হ্যাঁ আমরা কি তাহলে এরকম লোক হারিয়ে ফেলছি যারা এই সত্যি কথাটা বলবে। আমাকে লোকে বলছে রইল বাকি 3, আমি বলছি না রইল বাকি 3টা কারা। এই হল হারাধনের 10টি ছেলের গল্প। আজ এ যায়, কাল ও যায়, পরশু ও যায়, দেখতে দেখতে দেখা গেল 10টি ছেলেই চলে গেল। তো তাই দাঁড়াচ্ছে, আমরা তো সত্যিই তো দেখছি যে নিরপেক্ষ কথা বলার লোক, এবার নিরপেক্ষ কথা পরিষ্কার করে বলেছি, আমার মনে হচ্ছে, আমার মনে হয় কথা মনে হচ্ছে এক প্রশ্ন করে বলে দাও, আমি চলে যাই, তারপর বাকি ঝগড়াটা করব। একবার বলতে দাও, তারপরে চলে যাব। দেবেশ বলে, আমি দেবেশের কাছে যাচ্ছি, আমি একটা নির্দিষ্ট অর্ডারে যাচ্ছি। আর একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এই মুখগুলো দরকার, কিন্তু শুধুমাত্র সমাজের শুধুমাত্র যারা মানে রাজনীতি করেন না তাদের জন্য নয়, এই মুখগুলো দরকার যারা ক্ষমতাসীন দলে আছেন তাদের নিজেদেরও জন্য। কারণ ঠিক যে ভুলটা এর আগে যারা ছিলেন তারা করেছিলেন, যে অন্যের কথা শুনতেন না বা নিরপেক্ষ দলকে, নিরপেক্ষ বাক্য কথাবার্তাগুলোকে সেভাবে গুরুত্ব দেননি। নিজের মুখটা আয়নায় কখনো কখনো দেখতে হয়, তা না হলে আমি কতটা বুড়ো হয়েছি বোঝা যায় না। সেই আয়নাটা ভীষণ জরুরি, যে কাজটা এই ধরনের অরাজনৈতিক ব্যক্তিবর্গ করেন। মানুষ তাদের অস্তিত্ব মানছেন তো, ওরা তো অরাজনৈতিক ছিল না, এটা বলুন না, ওরা ছিল না, সেটা তো হয়ে গেছে, ওদের পার্টটা তো আমরা হারাধনের অনেক ছেলে আছে, তকমাহীনভাবে বাঁচা যায় কি যায় না, ছেলে আছে। ওর যেহেতু প্রশ্নটা ছিল যে আমি দেবেশের কাছে যাচ্ছি, আমরা মাঝখানে কথা বলি না বলে কি কথা বলার সুযোগ পাবো না? মাঝখানে কথা বলি, একদম মাঝখানে কথা বলি, আমরা ভদ্রভাবে বসে থাকি না। আমি আসছি। তোমার কাছে আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই যে তুমি এটাই কিভাবে দেখবে, ব্যক্তির অবস্থান বদল, নাকি যেরকম তিলোত্তমা যে সন্দেহটা প্রকাশ করলো যে এর পেছনে কিছু আছে, অরিন্দম যে যুক্তিটা দিল যে একেবারে পরিষ্কার আমার কোনো দল নেই, আমি কমিউনিস্ট কিন্তু আমার তৃণমূলের কাজ ভালো লাগে, ওটাই পারে। কোনটা যে লোকটা, বা এই মতবাদগুলোর কোনোটা যে লোকটা ভোটে গিয়ে ইভিএম এ আঙুল ছোঁয়াবে বুথে গিয়ে, তার উপর প্রভাব ফেলবে? মানে আমি বলছি যে প্রেস কনফারেন্স দেখে তোমরা বলছো, আমি বলছি যে অর্পিতাকে ভোট দাও, কেউ বলছেন সুরেন চক্রবর্তীকে ভোট দাও, কেউ বলছেন বিজেপি প্রার্থীকে, কেউ কংগ্রেস প্রার্থীকে, এগুলো একটা কাজ হয়। মানে আমি বলছি যে কতটা ইম্পর্টেন্ট একজন ভোটারের কাছে কৃতি মানুষরা, বিদ্বজ্জনেরা কি বললো সেটা, এটা ব্রডার সেন্সে। আমি ঠিক জানি না, এটা আমার পক্ষে জানা সম্ভব না, কেননা আমি দেখেছি যে এই অর্পিতার কেন্দ্রেই, বালুরঘাটেই, আমি আর অর্পিতা এর আগে দীর্ঘদিন আমরা একটা ওখানে থিয়েটার করে, তখন অর্পিতার এখানে ভোটে দাঁড়ানোর কথা ছিল না এই কেন্দ্রে। হরিবর্ধন করার সময় আমরা ওই কুশমন্ডি মানে দক্ষিণ দিনাজপুরের অনেকগুলো গ্রাম আমরা ঘুরে ওখানে কাজ করছিলাম।
তো সেখানে আমি দেখেছি যে ওখানকার সাধারণ মানুষ যারা কৃষিকাজ করেন, যারা দিন আনে দিন খান, এবং তাদের বেশিরভাগের বাড়িতেই এই টেলিভিশনটাই নেই। তো তার ফলে আজকের অনুষ্ঠানটা তারা দেখতেই পাবেন না। এবং দক্ষিণ দিনাজপুরের বেশিরভাগ মানুষের ঘরে টেলিভিশন নেই। তো তার ফলে কি হয় যে সেখানেই আমার পরের প্রশ্ন, যে তোমরা যেটা মানে আমি বলছি, অনেকে বলছিলেন সেদিন যে নাট্য জগতের বিশ্বাস করো নেই ফ্র্যাটার্নিটির খুব ভালো হবে। আমার দেবেশ পরিষ্কার প্রশ্ন, তাই যদি হতো তাহলে আমি কলকাতা থেকে অর্পিতা বালুরঘাটে নাটক করতে যাচ্ছেন, তাকে কেন প্রার্থী করবো? আমি বলছি ওখানেই ছিলেন হরিসাধন মুখোপাধ্যায়, তাকে প্রার্থী করবো, যিনি বালুরঘাটের জন্য নাট্য আন্দোলন হরিমাধব মুখোপাধ্যায়। তো আমি বলছি যে আমার বক্তব্য পরিষ্কার, যে এইটা আমি লোকসভায় যদি নাটককে রিপ্রেজেন্টেটিভ করে কাউকে বালুরঘাটে পারে, আমি লজিকে আসতে চাইছি যে তাতে নাটক ফ্যাটার্নিটি এটা এমন না। আমার যেটা মনে হয় যে সেদিন বলছিলেন অনেকে প্রেস কনফারেন্সে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে নিশ্চয়ই অর্পিতাকে নির্বাচনের পেছনে থিয়েটারের উন্নতি হবে এটা ভেবে অর্পিতাকে নির্বাচন করা হয়। আমি তোমার সঙ্গে একমত। এবং অর্পিতাকে নির্বাচন করা হয়েছে, তার কারণটা যিনি নির্বাচন করেছেন তিনিই বলতে পারবেন। এবং সেটা অর্পিতার মধ্যে নিশ্চয়ই একটা পলিটিক্যাল পার্সোনা ছিল, যে পার্সোনাটা ডমিনেট করেছিল। আমার যেটা মনে হয় ডমিনেট করেছিল দ্যান দ্য কালচারাল পার্সন। আমরা বরঞ্চ উল্টো দিক থেকে আমরা কালচারাল ফিল্ডের লোকরা ওকে আমরা সাপোর্ট করছি। ও কিন্তু ওর পলিটিক্যাল কারিশমাতেই বেরোবে, ওর জন্য তার কালচারাল ফিল্ডের এটার একটা সাপোর্ট আমরা দিচ্ছি আমাদের জায়গা থেকে। আমরা বলছি যে আমরা বন্ধুত্বের জায়গা থেকে আমরা তোমার পাশে হাত বাড়াচ্ছি। কেন বাড়াচ্ছি থিয়েটারের লোকজন, তারও একটা কারণ আছে। সেটা সুমন বলতে পারবো, দীর্ঘদিন ইয়েতে ছিল যে আমাদের এবারও যে আমাদের মিনিস্ট্রি অফ কালচারের যে ইয়েটা খসড়াটা আমাদের পাঠানো হয়েছে, তার মধ্যে থিয়েটারের নামগন্ধই নেই। মানে এত কোটি কোটি টাকা যায় যেখানে থিয়েটারের নামগন্ধ নেই। এবার এটা তো একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলির একটা জায়গা, অর্থাৎ যেখানে কিছু নিয়ম কানুন তৈরি হবে। তো আশায় বাঁচিস আশা। তো আমরা যদি আমাদের জায়গা থেকে এমন একজন নাট্য ব্যক্তিত্বকে আমরা যদি ওখানে নিয়ে যেতে পারি, যিনি থিয়েটারের এই জায়গাটায় যে দীর্ঘদিন ধরে মানে যতদিন ধরে আমাদের স্বাধীনতা আন্দোলনের পর থেকে যে কোথাও একটা হয়েছে, সেই জায়গা থেকে আমরা একটা সাপোর্টিভ স্পেস তৈরি করছি। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে এখানে। তুমি জানো যে নাটক আমি কত ভালোবাসি, তোমার সাথে মঞ্চেই আমার বহুবার দেখা হয়েছে। কিন্তু আমার ইস্যুটা তা নয়। আমার ইস্যুটা যে বালুরঘাটের ভোটার অর্পিতা ঘোষকে ভোট দেবেন, তিনি কেন নাটকের জন্য? তিনি তো তার পাড়ার টিউবওয়েলের জন্য ভোট দেবেন। তিনি তো রাস্তা মানে আমি বলছি সাংসদ হলে অর্পিতার প্রায়োরিটি কি হবে? দেবেশ আর ফ্র্যাটার্নিটিকে রিপ্রেজেন্ট করা, নাকি টিউবওয়েল বসানো, আলো দেয়া, রাস্তা করা? আমার মনে হয় যে অর্পিতার প্রায়োরিটি হবে যে এলাকার উন্নয়ন। দেখুন, সংস্কৃতির থেকে ওখানে অনেক বড় বড় কাজ বাকি রয়েছে। ওখানে জল বাকি আছে, ওখানে রাস্তা বাকি আছে, ওখানে উন্নয়ন বাকি আছে। এই অনেকগুলো উন্নয়নের সঙ্গে সঙ্গে তার সঙ্গে প্যারালালি সংস্কৃতিটা জড়িয়ে থাকে। অনেক সেই কাজগুলো ওখানে হয়নি। ওখানে রেলের কাজগুলো বাকি আছে না, যেগুলো আমি চোখে দেখেছি। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, বিদ্যুতের অবস্থা খারাপ। আমার মনে হয় যে উন্নয়নের প্রথম জায়গাতে অর্পিতা গুরুত্ব দেবে সেইখানে। আমাদের অর্পিতা যাচ্ছে ওখানে, তার মানে আগে গিয়ে থিয়েটারে করার জন্য যাচ্ছে। এই বোকা বোকা কথাগুলো তাহলে তো এর আগে তৃণমূল কংগ্রেসই বহু অন্য ক্ষেত্রে পাঠিয়েছিল, সেই ক্ষেত্র কতটা পুষ্ট হয়েছে সেই প্রসঙ্গ তাহলে মানে আমি জানতে চাই। অবশ্যই আমি একজন প্রকৃত রাজনীতির লোক হিসেবে অর্পিতাকে দেখতে চাই, এবং যে জায়গা থেকে আমি দেখতে চাই যে ও একটা কাজের কাজ করছে, সত্যিকারের বালুরঘাটের মানুষের উন্নয়নের কাজ করছে পরিষ্কার। একদম। আমি সুমনের কাছে যাবো। সুমন, একটা খুব রসিকতা আমার করতে ইচ্ছে করছে, আমার বাধা দিও না। সেটা হচ্ছে প্রফেসর শঙ্কু পড়েছো? প্রফেসর শঙ্কু এটা আশ্চর্য যন্ত্র প্রফেসর শঙ্কু আবিষ্কার করেছিলেন, রিমেমব্রেন। সেটা কি? যে লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনে। আমার একজন বলেছেন যে রিমেমব্রেনটা যদি উল্টে আবিষ্কার করতেন, যে স্মৃতিটাকে হারিয়ে মানে খুব সম্প্রতি অতীতের কিছু স্মৃতি যদি মুছে দেওয়া যেত, তাহলে সুবোধদা বা অরিন্দমকে কোনো বিতর্কের মধ্যে পড়তে হতো না। আমার ফ্লাইট 714 টিনটিন, সেই যে ভদ্রলোক, যে অদ্ভুত একটা নাম মিক্কান রফিক টপ, সে এসে সব ভুলিয়ে দিচ্ছিল। তো আমি বলছি এই দ্রুত ইয়েটার জন্যই আমার মনে হয় যে এই ওনাদের মানে যে প্রশ্ন জিজ্ঞাসা ইত্যাদি জাগছে। কিন্তু এটাও তো তুমি মানবে যে সুবোধ সরকার কাকে সমর্থন করবেন, কাকে ভোট দেবেন তো বটেই, কাকে সমর্থন করবেন অরিন্দমশীল ব্যক্তিগতভাবে কাউকে সমর্থন, যে তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু সে যখন মানে নিজের মানে অন্য কোনো দলের প্রার্থী, কোনো বিশেষ প্রার্থী, এবং সেই দলকে মানুষের কাছে সমর্থন করার কথা বলছে, তখন সেটা পাবলিক স্ফিয়ারে এসে যায় না। নবরুণ ভট্টাচার্যের কবিতা আছে, যার যা কাজ, শশধর ধরেছে শশক, মহিতোষ মেরেছে মশক। ব্রাত্য কাজ করেছে। ব্রাত্য এখন নাট্যকারের থেকে তার রাজনৈতিক পরিচয়টাই বড়। সে ফোন করে অনেক লোককেই বলেছে, তাদের মধ্যে ওদের দুজনকেও বলেছেন বন্ধু হিসেবে। এবং ওর রাজনীতিক একজন যদি সত্যি সে একজন
বড় রাজনীতিবিদ হয়, তার দলে লোক বাড়ানোর সমস্ত রকম চেষ্টা সে করবে, সে কাজটাও করেছে, তার দায়িত্ব সে পালন করেছে। এবং যারা এসেছেন ওর কথা শুনে, ব্যক্তিগত কারণেই হোক রাজনৈতিক কারণেই হোক, তাদের পছন্দ একজন গণতান্ত্রিক দেশে। কাকে? আমাকে ফোন করে না, আমার সেইটার ব্যাপার তো অন্য, আমার সঙ্গে ওর কথার না। এবার হচ্ছে ও আমাকে ফোন করেনি, যারা ওর কথা শুনে এসেছেন তারা তার নিজেদের দায়িত্বে এসছেন, আজ নিজেদের দায়িত্বেই মানুষের সঙ্গে কথা বলছেন, ব্যক্তিগত কারণেই হোক বা রাজনৈতিক কারণেই হোক। কিন্তু এই যে সবাই খুব আহত হয়েছে, সবাই খুব বিস্ময়ে ভেঙে পড়েছে এই দুজন দল পাল্টাপাল্টি করেছে বলে, আমার মনে হয় ঘটনাটা একদমই তাই নয়। আমার মনে হয় যে এটা সবাই ধরে নিয়েছে এইটাই হওয়ার ছিল। কেন বলছি? তার যুক্তিপটটা হচ্ছে কেউ ভেঙে পড়েনি, কারণ যখন দিনের পর দিন নন্দীগ্রামের সময়, সিঙ্গুরের সময়, নেতাই কাণ্ডের সময় এরাই যখন অলীক যুক্তিতে সেগুলোকে সমর্থন করে গেছেন, অলীক মানে যে যুক্তিপাটের তার কোনো সীমা যেভাবে সমর্থন করেছেন সিপিএমকে, তখনই মানুষ বুঝে ফেলেছিলেন যে এরা এইভাবেই বাজে যুক্তি দিয়ে একটা বাজে জিনিসকে সমর্থন করে। যখন আমরা সবাই মিলে লড়াই করার চেষ্টা করছি একটা অগণতান্ত্রিক ঘটনার বিরুদ্ধে, একটা অগণতান্ত্রিক অবস্থার বিরুদ্ধে, আমরা এতগুলো মানুষ একসঙ্গে দাঁড়িয়েছেন, গোটা মানুষ অত বড় মিছিল তৈরি করছেন, তখন তারা সেই দিনই সন্ধেবেলা সুবোধবাবু এবং উনি দুজনেই অরিন্দমশীল যে যুক্তিতে সেই ঘটনাকে সমর্থন করছেন এবং ক্রমাগত করে যাচ্ছেন, তখনই মানুষ কিন্তু তাদের তখনই মানুষ বিস্মিত হয়েছিলেন যে এরা কী করে এটা করছে। ফলে আজকে যে তারা এমন একটা যুক্তিপট তৈরি করবেন না যেখানে তাদের এই যে নামেই ডাকা হোক, দল পরিবর্তন বা জার্সি পরিবর্তন বা রাজনীতি বা ব্যক্তিগত, আমার মনে হয় মানুষ এতদিন যারা দেখছেন, যারা রাজনৈতিক অদল বদলগুলোকে, মানুষই তো এগুলো নজর রাখেন, আসলে নজর রাখেন না। আমাকে শেষ করতে দিন, আপনার কথা বলার সময় একবারও কথা বলিনি আমি, আমায় শেষ করতে দিন। আমি কি সেটা প্রয়োজন, আমার কি, মানে কি জানতে চাইছেন? আমি কথাটা শেষ করি, তোমার স্ট্যান্ড কি, আমার কথাটা শেষ করি, হ্যাঁ এটা বলে রাখলাম। এইবার এই প্রশ্নে আমার মনে হয় যে আমার মনে কেউই আহত হয়নি, কেউই কোনোভাবে কোনো তার বিশ্বাসভঙ্গ হয়নি। মানুষ বুঝেছেন যে তারা যে যুক্তিতে সেই সময় সিপিএমের কার্যাবলীকে সমর্থন করেছিলেন, আজকে সেই যুক্তিতেই তাদের এই সমর্থনের জায়গাটা, যে যুক্তিতেই হোক, ব্যক্তিগত হোক, রাজনৈতিক কারণ হোক, সেই সেই সময় সমর্থন করেছিল বুদ্ধ পয়গম্বর বলছেন, অদ্ভুত কথা, যুক্তিগুলো জানতে হবে। তার একই যুক্তি ফ্রেম যদি সেই সময় অপযুক্তি থাকে এই যুক্তি অনুযায়ী, তাহলে বাদশাও সেদিন ভুল করেছিল এবং বাদশারও ভবিষ্যতে সম্ভাবনা আছে এই পরিবর্তিত হওয়ার। একই লজিক ওর ক্ষেত্রেও তার মানে প্রযোজ্য। তাই তো বলছে এই অপযুক্তি, এই সময় যদি অপযুক্তি থাকে, সেই অপযুক্তি আমি তো 1 মিনিটও বলিনি যে তুমি বুঝে নাও, আমি দেবো, আমি তো 1 মিনিট বলিনি, তোর মুখ চোখ লাল হয়ে গেল। তুমি যেহেতু বলছো সেদিনও ভুল এদিনও ভুল, আমি তো বলবো তুমি পুরোপুরিটাই ভুল। তাহলে ভুল, হ্যাঁ, তো সেটা আপনার তোমাকে ভুল বলার সমস্ত অধিকার আছে, তোমারও যেমন অধিকার আছে আমাকে ভুল বলার। আমিও তো বলছি, তুমি অরিন্দমকে বলছো সেদিনও ভুল, আমি তো আপনাকে ভুল বলছি, তোমার এই বিবেকটা ভুল বলছেন, ইনি বিরোধছে কোথায়? এই বিবেকটা উঠলো কোথা থেকে? ব্যাপারটা কুল থাকে, সেদিনও ভুল আজকেও প্রমাণিত হয়। তুমি এত বড় একটা কথা বলছো যে অংশও নই, এদিনও ভুল। অরিন্দম ঠিক, সে তো নিশ্চয়, যেমন আমার কথা আমি বলবো, ওদের কথা তো বলছে, যেমন আমার কথা আমি বলবো, তুমি প্রতিদিন আমি তো এটা প্রমাণ করা হচ্ছে কেন? আচ্ছা আমি কথা বলতে একবার আয়নাটা তোমার নিজের সামনে দাঁড় করো, দাঁড় করিয়েই তো বলছি। তারপরে বলো, আপনাকে আমাকে ভুল বলার আপনার সমস্ত অধিকার আছে, আমি তো বলছি না আমি ঠিক। তোমার অধিকার থাকবে, আমার অধিকার থাকবে না। কে বলেছে? আমি কি বললাম? আমি তো বারবার বলছি। আমি বললাম তোমার কথার মাঝখানে অভদ্রতা করলাম, ঢুকে গিয়ে বললাম, হ্যাঁ, যে লোকে বুঝতে পারবে না। কি তোমার বোঝা, তোমার লোকে সব বুঝতে পারে, লোকে সব বুঝতে পারছে, নিশ্চয়ই বুঝতে পারছে, সেটাই বুঝতে পারছে। ওই যে একটা অসামান্য কথা লোকে বুঝতে পারবে না, এই কথাটা বলবেন না। তিলোত্তমা, যে প্রত্যেকটা কথার পেছনে একটা রাজনীতি আছে, এটাও না, আমার মনে হয় কোনো রাজনীতি নেই। প্রথমে ডিসক্লেমার দিয়ে দেওয়া উচিত যে আমি যেহেতু তৃণমূলের সরকারকে সমর্থন করি না, এটা ডিসক্লেমার, তার মানে কিন্তু এটা প্রতিপন্ন হয় না আমি সিপিএম। এবং আমি বলছি যে নিশ্চয়ই নিরপেক্ষতার নিরপেক্ষতার কোনো কিন্তু শেষ করতে দেবে, নিরপেক্ষতা কিন্তু এমন নয় যে রাজনৈতিক দল, আমি বলছি রাজনৈতিক মত থাকতে পারে, রাজনৈতিক মত থাকতে পারে, সেই রাজনৈতিক মত হয়তো কোনো দলের কাছাকাছি পৌঁছতে পারে, তার মানে এইটা দাঁড়াচ্ছে না কিন্তু আমি সেই রাজনৈতিক দলের হয়ে কথা বলছি।
আমি বলছি এটাই বলছি, আমরা যখন যে অবস্থান নিয়েছিলাম, ব্রাত্যও সে সময় ছিল, বাদশাও ছিল, সুভাদাও ছিলেন, দেবসও ছিল, উড়িও ছিলেন। আমার কাছে হচ্ছে যে রাজনৈতিক মত বলা মানে রাজনৈতিক দলে যোগদান করলাম সেটা হয় না, কিন্তু আমি রাজনৈতিক মতের কথা বলছি না, ভুল বলছি না, আমি বলছি না, আমি কিন্তু কোনো সময় এই সময় দাঁড়িয়ে সেই সময় কোনো রাজনৈতিক দলের হয়ে বা রাজনৈতিক প্রার্থীর হয়ে সে বন্ধু হলো, তো অত্যন্ত অন্তরঙ্গ, ব্রাত্য তোমার অন্তরঙ্গ বন্ধু ছিল, ব্রাত্য আমার এখনো অন্তরঙ্গ বন্ধু, কিন্তু আমি ব্রাত্যর হয়ে প্রচারে যাইনি, কিন্তু ব্রাত্য সমর্থন, সেটাই তো বলছি আমার কথা। তার মানে এইটাই আমি প্রমাণ করার চেষ্টা করছি, আমি বলার চেষ্টা করছি যে রাজনৈতিক মত প্রকাশ মানেই রাজনৈতিক দলের দল নয়, এটাই বলছি রাজনৈতিক মত প্রকাশ, সেটাই তো বলছি। তোমার যদি আপনার চয়েসকে আমি অস্বীকার করছি না, ফ্রি টু হ্যাভ এ চয়েস, আমারও আমার আমি কখন বলেছি আপনার চয়েস নেই? না না, আমি কখন বলেছি? আমি বলেছি যে কেউ অবাক হয়নি আপনাদের এই পজিশন বদলে। আমি অবাক হচ্ছি না তোমার পজিশনটা দেখে, আমার তোমারও একটা পজিশন রয়েছে, আমি অবাক হচ্ছি না, প্রত্যেকটা মা তোমার পজিশন রয়েছে। আই ক্যান স্ট্রংলি কৌশিক সেন যা বলেছিলেন সেদিনকে, ক্ষমতার বিরুদ্ধে একটা লড়াই চলছিল, তখন ব্রাত্য জয়েন করেনি, সরকারের লড়াই চলছিল, সরকার আসেনি কি করে, দলে জয়েন করেন, ভেরি সরি, তখন দলে জয়েন করে নমিনেশন সই করলাম, হ্যাঁ অনেক পরে সেদিনই দলে, এবং সেখানে আমাদের সঙ্গে বিরোধ ছিল, তার আগে থেকে আমি বলে যাচ্ছি আমি তৃণমূল, হ্যাঁ, এবং গতকালও বলেছি আজকেও বলছি, সেই বিরোধ থাকা সত্ত্বেও ক্ষমতার বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধাও ছিল, আজ গতকালও বলেছি আজকেও বলছি আগামী দিনেও বলবো, কিন্তু আমাদের সঙ্গে বিরোধ আছে, আমি আমার যুক্তি থেকে সরছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে বারবার যে ব্যক্তিগত উঠে আসছে এবং যে যুক্তিগুলো উঠে আসছে যে দল বলছে উই আর ওয়েটিং ফর ইউ, না ওটাই বলছে, আমরা তোমার জন্য অপেক্ষা করছি, হ্যাঁ প্রশ্ন নেই, কারণ ওই উপযুক্ততা তুমিও ছিলে, ওইটা বলছি না, আমি বলছি তাই তো দাঁড়ায়, উই আর ওয়েটিং ফর ইউ, না সমস্ত উই আর ওয়েটিং ফর ইউ, ওইটা বলছি, তাই তো ওই অপমান করে দলে বলে কেন থাকে, তাহলে ও আবার লোক বাড়া গেল, মানে আবার এই কথাটা বলছি, আবার লোক বাড়া অ্যাটাক যাতে অন্তত ও না আসে সেই অন্তত আটকায়, আমি বলছি ওকে দরকার না হয়, লালদারা সেদিনও চাই না অন্তত এটা এন্ডোর্স করি, সেদিনও ক্ষমতার বিরুদ্ধে বলেছে, আজকেও সিপিএম এর বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে, যে তোমার কথা বলছেন তৃণমূলের বিরুদ্ধে, আমি তো উইথড্র করছি, তোমরা কে আমাকে তকমা আমি তো উইথড্র করলাম, কথাটা শোনো, আমি তো উইথড্র করলাম, না উইথড্র করছো তোমার মনের বামপন্থী না সিপিএম, তুমি রেগে যাও, তোমার মনের মধ্যে রয়েছে এই কথাটা, আমি বলছি যে তকমাটা তোমরা বারবার রেগে যেও না, আমি তো উইথড্র করলাম, তুমি তৃণমূল নও, আমি মেনে নিচ্ছি, কালকে যদিও এটা ব্রাত্য বসু বলেছেন, তুমি আমি জানি না শুনেছো কিনা, তুমি আমি টিভিতে শুনেছি যে ওর এই অন্য চ্যানেলে কি বলেছে বলো না, আমি টিভিতে এই চ্যানেলের কথা বলছি, আমি এই চ্যানেলে বলি না, এটা দুর্মূল্য, এটা অন্য চ্যানেল, বক্তব্যটা হচ্ছে যারা শোনো লুকিও না, যারা অর্পিতাকে সাপোর্ট করছে তারা তৃণমূলের যে গরিমা সেটা নেবেন না কেন, তৃণমূলকে সাপোর্ট করার, এটা ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী এবং নাট্য বলেছে, তুমি আজকে অস্বীকার করছো, তুমি বলছো শুধু অর্পিতা তৃণমূল নয়, এটা অন্য প্রসঙ্গ, কিন্তু কথা হচ্ছে লালদারা সেদিন আমি মনে করি এটা বলেছে শেষ করি আগে, আপনারা নামলেন চিঙ্গুরের জন্য, নন্দীগ্রামের জন্য, আজকে হয়ে গেলেন ব্যক্তিগত, আজকে লালদা যদি আমাকে ভুল বলেও থাকে, আরে চলে এসেছি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্য, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্য চোখে জল ফেললেন, আন্দোলন করলেন, আর আজকে স্টুডিওতে এসে বলছেন যে শুধু ব্যক্তিগত অনুভূতির জন্য আমরা শিবির পাল্টাচ্ছি, এটা কোন অ্যাকসেপ্টেবল যুক্তি হলো? সেদিন কেন আমার অ্যাকসেপ্টেবল নয়, যত সহজ নিজে কমিউনিস্ট বলে, মানে এটা হচ্ছে খুব কমিউনিস্ট বলার অধিকারটা কার আছে? অধিকার বলছি না, প্রত্যেকের আছে, নিশ্চয়ই আছে, বিবেকানন্দ কমিউনিস্ট ছিলেন, রবীন্দ্রনাথ কমিউনিস্ট ছিলেন, আমি জানি না, আমার ইতিহাস বোধ নতুন করে জাগলো তোমার কথা শোনাবে, শোনো কমিউনিজম ব্যাপারটা তো সোজা নয় বাবা, কমিউনিস্ট কাদের বলা হতো সেটাই আমি বলতে চাইছি, আমি নিজেকে বামপন্থী বলতে 3 বার ভাবি, তুমি কমিউনিস্ট বলে যাচ্ছ নিজেকে, অসাধারণ, আমি একটা কথা আজকে খুব না তুমি এটা মিস করেছো, অরিন্দম আধ ঘন্টা আগেই বলেছে যে তুমি তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টোটা পড়নি, ওইটা কমিউনিজম বললে, জ্যোতিবাবু একটা কথা বলেছেন, হ্যাঁ জ্যোতিবাবু বলেছিলেন যে একজন কমিউনিস্টের প্রধান পরিচয় তিনি একজন জেন্টলম্যান, আর কমিউনিস্ট is known by his gentlemanliness. তার উল্টোটা বলো, অশোক মিত্রের উত্তরটা। তারটা শোনো, আমি ইতিহাস জানি না ভাই, না না এইটা জানি, ঘটনাটা হচ্ছে আমি দল পাল্টালাম না, কোনো জায়গায় যাওয়া হলো না, একবার আমার কাছে একটা ফোন এলো না, একবার
যাকে আমি নিজের ঘর বলেছি সারা এত বছর ধরে, তাদের থেকে কেউ আমাকে একবার বললো না অরিন্দম এটা কি সত্যি, হলো না। তার আগে একটা টিভি চ্যানেলে গিয়ে আগে বলে দেওয়া হলো ও তো সুবিধাবাদী, ও তো বিক্রি হয়ে গেছে। আমি তাহলে কি এই এত বছর ধরে বিকৃত ছিলাম? আমি কি বিক্রি হয়েছিলাম? আমি আমার ভেতরের জায়গা থেকে নিজের অনুভূতি বললে, কিন্তু সেই অনুভূতি বদলাতে পারে না, তুমি তারই ফোন এক্সপেক্ট করো না, বদলাতে পারে না। বুঝলাম ব্যাপারটা। তুমি তারই ফোন এক্সপেক্ট করছো। তুমি এক্ষুনি বললে আগের সরকার গণতান্ত্রিক ছিল না, আবার তুমি তাদেরই ফোন এক্সপেক্ট বললো আগের সরকার গণতান্ত্রিক। এই যে গণতান্ত্রিক পরিবেশ, সব মুখে কথা বসিয়ে দিচ্ছিস তুই। তুমি এক্ষুনি বললে গণতান্ত্রিক পরিবেশ সম্পর্কে এক্ষুনি বললে যেটা আগে ছিল না, এই যে আগে ছিল না শব্দটা বললে তারা তাদেরই কি ফোন এক্সপেক্ট করছো? কখন বলছো এই আলোচনা প্রসঙ্গে? আচ্ছা আমার একটা বিষয় আছে, আমার একটা বিষয় আছে। আমি বলেছি তুমি যখন ব্যক্তিগত অনুভূতি নিয়ে লেখবদার, তুমি তো ব্যক্তিগত ফোন নিয়ে জিজ্ঞেস করছো কেন? কোথায় ব্যক্তিগত বললে ব্যক্তিগত অনুভূতি নিয়ে আমরা ব্যক্তিগত ফাইনালি সেখানে ব্যক্তিগত ফোন কি এলো কি না এলো তুমি তো আন্ডারলাইন করছো। আমি একটা বটম লাইন বুঝছি, এই আলোচনাটা পুরোটাই ব্যক্তিগত হচ্ছে। ওদের ব্যক্তিতান্ত্রিক একটা সাবজেক্ট নিয়েছে তুমি আজকে একটু বলিয়ে কথা। যাক বাবা, তৃণমূলকে ব্যক্তিতান্ত্রিক দল বলনি, আমি রক্ষা পেয়েছি। নামে আজকে অনুষ্ঠান নামই তো ব্যক্তি না। আমার সুমনের কাছে একটা লাইনটা বুঝে যায়নি, কেটে গেছে। আমি একটা এই একটা প্রশ্নটা হচ্ছে যে সুমন, আমি অনেক বছর ধরে দেখছি, সুমন মুখোপাধ্যায় লাল, আমি একটু লাস্টে বলতে চাই, তুমি কিছু মনে করো না, এই প্রশ্নটা আমি আগে করিনি, আমার করা উচিত ছিল, আজকে আমি করছি সবার সামনে। তোমার স্ট্যান্ডটা কি? কিসের স্ট্যান্ড? আচ্ছা এই যে সবাই তো ব্যক্তিগতটা তো বলছে, দ্রুত যদি বলো তো, আমি জানি না দ্রুত তোমার স্ট্যান্ড বোঝানো সম্ভব কিনা। না আমি অত তাড়াতাড়ি স্ট্যান্ড বলতে পারবো না। আমার স্ট্যান্ড আমি অনেকদিন ধরেই বলে যাচ্ছি। আপনি যদি সেটা না বুঝে থাকেন তাহলে আমার এখানে বলার কোনো দায় নেই। তুমি তো বললে ভুল। বলার আগে কথা বলতে হয়ে গেল তো আমার স্ট্যান্ড। আমার সময় একেবারে আমি ভুল না, আমার এটা তো স্ট্যান্ড নয়। বলে দিয়েছে ভুল ভাবছে আর তো সময় বলতে পারছো না। আমরা সমাজ নিয়ে কথা বলবো না, আমি তো বললাম আমরা উন্নয়ন নিয়ে কথা বলবো না, আমরা একে অপরকে শুধু ঝগড়া করে যাব। আমাদের কাজটা কি? আমি লাস্টে একটা বলি, এই একটু বলি। শুভপ্রসন্ন বাবু যদি কালকে লেফট ফ্রন্ট এলো, কালকে যদি শুভপ্রসন্ন বাবুকে যদি দেখি আমি বুদ্ধবাবুর সঙ্গে একই মিটিং এ যাচ্ছে, অনেকে হতাশ হয়ে যাব, কারণ এই লোকটা এর বিরুদ্ধে লড়াই করেছেন। না 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 লড়াই করেছেন, না না তা না, কাছের মানুষ ছিল, লড়াই করেছেন। লোকের এক্সপেকটেশন শুভপ্রসন্ন বাবুর কাছে একরকম, ব্রাত্যর কাছে একরকম, এক একজনের কাছে থাকে। সেইখানে চেঞ্জ হলেন একটা বিশাল আশাভঙ্গ হয়। এটা আমি হয়তো ভুল, তাদের আশাভঙ্গ, এবং মানুষ সবসময় একটা মনের কোণে একটা ইমেজ রেখে না। কিন্তু ইন্টারেস্টিংলি আই ওয়ান্ট টু মেক আ পয়েন্ট, সেটা হচ্ছে আপনি আশাভঙ্গ বললেন, আমি ওই শব্দবন্ধটা নিয়ে যে দুজন হ্যাঁ যে দুজন বললেন তারাও কিন্তু বলছেন যে তারা আশাভঙ্গের কারণেই তাদের এই অবস্থান বদল হয়েছে। Am I right? না একটা কথা বলি, বিক্রম ঘোষ বামপন্থীদের অনুষ্ঠানে গিয়ে অনুষ্ঠান করেছে, আবার সরকারের পক্ষে গিয়ে অনুষ্ঠান করেছে। তাহলে বিক্রম ঘোষ কি হলো? না, কোনোদিন নেতাই নন্দীগ্রাম সমর্থন করে বিবৃতি দেয়নি, আমি দেখিনি। পিসি সরকার, হ্যাঁ উষা উথুপ, তাই তো হতাশ হতো। আমি দেখিনি, আমি আমার কাছে খারাপ লাগবে। সমর্থন করেছে পিসি এই সরকার, অরিন্দম, উষা উথুপ আমি দেখিনি। আমার কাছে বলেছে একটা সাধারণ জায়গায় সাধারণ মানুষের আমরা অনেক বেশি বোকা ছিলাম, সাধারণ অনেক বেশি। আপনাদের অনেক ধন্যবাদ। আমি এই অনুষ্ঠান শেষ করছি, সময় একেবারে শেষ। সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ, তার কারণ যুক্তি প্রতিযুক্তি চাপান উত্তর থাকবেই। বিশেষ করে ধন্যবাদ দেব সুবোধ সরকার এবং অরিন্দম শীলকে। এই প্রথম ওই প্রেস কনফারেন্সের পর তারা এবিপি আনন্দ স্টুডিওতে এসেছেন এবং তাদের বক্তব্য বলেছেন। ব্যক্তিগত না ব্যক্তিগত নয়, তারা ব্যক্তিগত অনুভূতি থেকে যে ভোট চাইছেন, সমর্থন চাইছেন, মানুষের সামনে যে বার্তা দিচ্ছেন তার বিচার, এবং সেই অনুযায়ী তারা প্রভাবিত হবেন কিনা এটা করবেন একমাত্র প্রায় 9 কোটি জনগণ পশ্চিমবঙ্গের। সুতরাং সেই বিচারের ভার আপনাদের ওপর, যারা টিভির সামনে বসে এই অনুষ্ঠান দেখলেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।